আচ্ছা ফাইন, আই থিঙ্ক ওয়ার লাইভ নাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমরা গতকালকে রাতের ক্লাসটা করতে পারিনি। আমি একটু অসুস্থ বোধ করতেছিলাম, ইদানিং বেশি অসুস্থ বোধ করতেছি। সো যার কারণে শুয়ে পড়ছিলাম, টায়ার্ড ছিলাম। সো আমি চিন্তা করলাম সকালে উঠে ফার্স্ট টাইম যখনই উঠবো একদম সাথে সাথে আমি ক্লাসটা নিয়ে নিবো। সো আমি উঠছিলাম 4টার দিকে। 4টার দিকে ওঠার পর আমি চিন্তা করলাম যে একটু সকাল হোক, 6টা হোক, তখন ক্লাসটা নেই। সো ক্লাসটা তো রেকর্ডেড থাকতেছেই, যারা পরবর্তীতে দেখবা তারা তো রেকর্ডেড দেখে নিবা। আর নর্মালি সবাই এখন মোটামুটি হয়তো বিভিন্ন এক্সামের প্রেশারে বা পড়াশোনার প্রেশারে ক্লাসগুলো রেকর্ডেডই দেখছো। সো যাই হোক, আমরা আমাদের যেইখানে ছিলাম চ্যাপ্টার 5-এ, সেখান থেকে শুরু করি। আমরা চ্যাপ্টার 5 শেষ করার পর চ্যাপ্টার 2-তে চলে যাব, ঠিক আছে? অ্যান্ড চ্যাপ্টার 2 শেষ করার পর এইচএসসি 24-এর জন্য যারা আছো তাদের জন্য আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 6 এই দুটো চ্যাপ্টারও দেখাই দিব। সো আই থিঙ্ক আমরা গত ক্লাসে আমাদের অপারেটরগুলো ফেলছিলাম। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, লজিক্যাল অপারেটর কোনগুলো, রিলেশনাল অপারেটর কোনগুলো, বিটওয়াইজ অপারেটর কোনগুলো, এই প্রত্যেকটা অপারেটর আমরা এক্সপ্লেন করছি। তো আজকে আমরা অপারেটরের যে নেক্সট টপিক, এবং এর পাশাপাশি আমরা হ্যান্ডস অন ভিডিও দেখেছিলাম যেখানে অ্যালজেব্রিক বা অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখানো হয়েছিল। সো নেক্সট যে হ্যান্ডস অন ক্লাস হবে, সেই হ্যান্ডস অন ক্লাসে অ্যারিথমেটিক অপারেটর সহ অন্য যে অপারেটরগুলো ছিল সেগুলো, এবং আজকে আমরা যা পড়তেছি সেই জিনিসগুলোর হ্যান্ডস অন প্র্যাকটিস দেখানো হবে। সো আমরা একদম চলে যাই, আমার মনে হয় সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। সো আমরা আজকে শুরু করব এই জায়গাটা থেকে মেইনলি। গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা অপারেটর দেখছিলাম, এই অপারেটরগুলো। আজকে আমরা এক্সপ্রেশনের দিকে চলে যাব। তো এক্সপ্রেশন হচ্ছে দুই রকমের, এখানে দুই ধরনের এক্সপ্রেশন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আর একটা হচ্ছে সি এক্সপ্রেশন। সো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আর সি এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য কি? সাপোজ তুমি যখন কোড করবা, কোড লিখবা, তুমি কোডের মধ্যে তো এ স্কোয়ার লিখতে পারবা না। সি প্রোগ্রামে যখন তুমি কোড লিখবা তখন তো তুমি এ স্কোয়ার লিখতে পারবা না। সো একটা ম্যাথমেটিক্যাল নোটেশনগুলো হচ্ছে ওই সকল নোটেশন যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি ম্যাথমেটিক্সে, যে এ স্কোয়ার। বাট এ স্কোয়ার তো আর কোডে লেখা যায় না। কোডে লিখতে হয় কি? কোডে লেখার জন্য তোমাকে লিখতে হবে এ স্টার এ। ঠিক সেমভাবে তুমি এ স্কোয়ারকে অন্য আরেকটা ফাংশনের মাধ্যমেও চাইলে এই সি কোডে লিখতে পারো, যে আমি এ ইন্টু এ না লিখে ভাইয়া আমি যেটা লিখবো পাও। পাও কি? পাও নামে একটা ফাংশন আছে। পাও কি? পাও নামে একটা ফাংশন আছে সি প্রোগ্রামে, যেটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেট করে। সো তুমি পাও ফাংশনের মধ্যে তুমি যদি a,2 দিয়ে দাও, তাহলে এই জিনিসটা আসলে এ স্কোয়ারকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? আবার কখনো কখনো হয়তো আমাদের ম্যাথমেটিক্সে স্কোয়ার রুট ইউজ করা লাগতে পারে, ঠিক না? ম্যাথমেটিক্সে আমরা বিভিন্ন জায়গায় দেখছি হয়তো স্কোয়ার রুট দিয়ে নিচে কিছু একটা আছে, যে a-b। সো এই এক্সপ্রেশনটাকে তো আর তুমি যখন কোড করবা, কোডের মধ্যে তো আর স্কোয়ার রুট নাই, এটা তো ওয়ার্ড ডকুমেন্ট না। সো স্কোয়ার রুট যেহেতু নাই, এটা কিভাবে লিখবা? এটার জন্য আমাদের সি প্রোগ্রামে এটার কারেসপন্ডিং একটা ফাংশন আছে, সেটাকে আমরা বলি SQRT স্কোয়ার রুট। ব্র্যাকেট দিয়ে দিলে ব্র্যাকেটের ভেতর তুমি যেটা লিখবা সেটাই হচ্ছে এখানে কাজ করবে, ঠিক আছে? সো SQRT দিয়ে স্কোয়ার রুট বোঝানো হয়, পাও দিয়ে পাওয়ার বোঝানো হয়। তারপর আমরা আর কি বলছি, এ স্কোয়ারকে এ ইন্টু এ দিয়েও লেখা যায়। এ কিউবকে কি লিখবা? পাওয়ার দিয়ে a,3 লেখা যাবে। তারপর আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা বলি মডুলাস সাইন। মডুলাস সাইন বা মড অপারেটর। মড অপারেটর, বা আমরা যদি চিন্তা করতে পারি যে ভাগ কিভাবে করা যায় ভাইয়া, ভাগের জন্য তো চিহ্ন আমরা জানি অলরেডি আছে। সো পাওয়ার, স্কোয়ার রুট, তারপর মড ফাংশন, এগুলো মোটামুটি থাকে, বুঝতে পারছো? সো দেখা যায় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে তোমাকে বলা হবে সি এক্সপ্রেশন লেখো, অথবা একটা সি এক্সপ্রেশন দেয়া থাকবে, বলা হবে এই সি এক্সপ্রেশনের মানটা কত। ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, তোমাকে বলে দেওয়া হলো এরকম যে তোমার কাছে এরকম দেয়া আছে পাওয়ার। পাওয়ারের ভেতরে আমরা জানি দুইটা মান থাকে, একটা হচ্ছে প্রথমে, একটা হচ্ছে দ্বিতীয়তে, কমা দিয়ে। তো কমা দিয়ে প্রথম যে মানটা এখানে লেখা আছে 7 mod 3, তারপর লেখা আছে কমা, এটাও লেখা আছে সাপোজ এরকম, ধরো চিন্তা করো যে পাও, পাওয়ের ভিতরে আবার পাও ফাংশন, এবং সেই পাও ফাংশনের ভিতরে আবার লেখা আছে ধরো যে 40 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 4, 40/4, বা 40 এভাবে না দিয়ে এভাবে তারা থাকতে পারে যে 40/4, কমা
তোমার 12 মড কত দেব, ধরো 5, এরকম কিছু একটা এক্সপ্রেশন দেয়া আছে। তো বলা হলো এই এক্সপ্রেশনের মান কত। সো এই এক্সপ্রেশনটা যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, প্রথমত আমি দেখবো এখানে কি আছে, 7 mod 3। 7 mod 3 মানে 7 এর ভিতর 3 কতবার যায়, বা 7 কে 3 দিয়ে ভাগ করলে শেষ কত থাকে। তো তুমি যদি 7 কে 3 দিয়ে ভাগ করো ভাইয়া, 3 7 এর মধ্যে 2 বার যাবে, 3 দুগুণে 6, হাতে থাকবে 1, তাহলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে 3 mod 7 mod 3 মানে হচ্ছে এখানে 7 কে 3 দিয়ে ভাগ 7 কে 3 দিয়ে ভাগ করব, ভাগশেষ কত থাকে, তো ভাগশেষ 1 থাকে। সো আমি এখানে 1 লিখতে পারি, কমা। এখানে আবার কি পাওয়ার, আরেকটা পাওয়ার ফাংশন, সেই পাওয়ার ফাংশনের ভিতর কি আছে, 40 mod 4। 40 mod 4 না দিয়ে আমি এটাকে, আচ্ছা 40 ভাগ, মড এটা ভাগ, রাইট, এটা মডুলাস সাইন, এটা ভাগ, ভাগ চিহ্ন। ভাগ চিহ্নটা এভাবে দেয় না, ভাগ তো এভাবে দেয় না, ভাগ হচ্ছে। তো 40 ভাগ 10 করলে কত হবে, 40 কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। সো এখানে আরেকটা ফাংশন পাও, সেই পাওয়ের ভিতর এখানে আছে 10, 12 মোট 5। 12 কে 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়, 5 দুগুণে 10, তাহলে আর বাকি থাকে 2, তাহলে ভাগশেষ হচ্ছে 2। সো 2, এই পুরো জিনিসটা হচ্ছে আবার একটা পাও ফাংশনের মধ্যে আছে, রাইট। এই লাইন থেকে এই লাইন আসতে পারি। এর পরের লাইন কি লেখা যায়, পাও 10,2 মানে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত, 100। তাহলে ভেতরে এখানে থাকবে পাও, বলতে পারি 1, এখানে হচ্ছে 100। সো 1 এর পাওয়ার 100 আর 1 এর পাওয়ার 100 হোক, যাই হোক, 1 এর পাওয়ার 100 হলে এটা আসলে 1ই হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এইভাবে আমাদের বেশ কিছু প্রবলেম দেয়া থাকতে পারে, যে সি এক্সপ্রেশন দেয়া আছে, বা একটা এক্সপ্রেশন দেয়া আছে, এই এক্সপ্রেশনের মানটা কত হয় সেটা প্রমাণ করো বা দেখায় দাও। সো এটা সিম্পলি ছোট ছোট এক্সাম্পল। আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটা হচ্ছে সি এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল বেশ কিছু ফাংশন আছে যেগুলো আমাদের এই সি এর মধ্যে নাই। যেমন আমরা বলতে পারি আচ্ছা আচ্ছা আচ্ছা, মড না দিয়ে, মডুলাস সাইন না দিয়ে আমরা যদি অন্য একটা সাইন দিতাম তাহলে মনে হয় বেশি বেটার হইতো এটা। আচ্ছা, মড বলতে তো মডুলাস বোঝাচ্ছে না। আচ্ছা সমস্যা না, আমরা অন্য কিছু, অন্য সামনে যাই, সামনে গেলে তারপর দেখি কি আসে। তো ওইটা আমরা আবার আসবো, ব্যাক করবো, এখানে একটু পড়াই। কিওয়ার্ড, কি কি কিওয়ার্ড আছে আমরা বলছিলাম না, যে যখন কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় এই ফাংশনটাকে, বা মেইন নামে অলরেডি সিতে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, একটা কিওয়ার্ড আছে মেইন, তুমি ওই নামটাকে, ওই কিওয়ার্ডটাকে অন্য কোনো নাম হিসাবে ইউজ করতে পারবা। তো প্রত্যেকটা সি বলো, সি প্লাস প্লাস বলো, প্রত্যেক ভাষার মধ্যে কিওয়ার্ড আছে, মানে ওয়ার্ড আছে, যেগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, ওই স্পেসিফিক কাজে ব্যবহার করতে হয়। সো এরকম সি এর মধ্যে অলমোস্ট 32টার মতো, অলমোস্ট 32টার মতো, 1 2 3 4 5 6 7 8, 4টা 32টা, সি এর মধ্যে 32টা এরকম রিজার্ভড কিওয়ার্ড আছে, যেগুলো তুমি অন্য কাজে ইউজ করতে পারো না। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, তুমি ইম্পর্টেন্ট গুলো দেখায় রাখতে পারো, যেমন ব্রেক, তারপর কেস, ক্যারেক্টার, এগুলো তো মনেই থাকে, কন্টিনিউ, কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ডু, ডাবল, ফ্লোট, ইন্টিজার, শর্ট, structured, unsigned, void, switch, type def, volatile, while, size of, go to, for, else, if,
ডিফল্টও থাকে, আবার রিটার্নও থাকে, লং আছে, সাইন্ড আছে। মোটামুটি স্ট্যাটিক এটা তোমরা হয়তো দেখো না, আর হচ্ছে স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা দেখো নাই, ইউনিয়ন কিওয়ার্ডটা দেখো নাই, আর টাইপ ডেফ ডেফ এই কয়েকটা কিওয়ার্ড তোমরা হয়তো দেখো নাই কখনো। হ্যাঁ, সাইজ অফটা আমি একটু করে বলছিলাম, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। টাইপ ডেফ, ইউনিয়ন, স্ট্যাটিক, তারপর রেজিস্টার, ইনাম, তারপর হচ্ছে ইনুমারেশন, ভোলাটাইল, আর হচ্ছে স্ট্রাক্ট। এই কয়েকটা ওয়ার্ড তোমরা হয়তো দেখো নাই, বাট এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটা সি এর জন্য সংরক্ষিত কিওয়ার্ড নয়। তাহলে এগুলো কয়েকবার জাস্ট 10-12 বার রিডিং পড়বা, কিছুদিন পর আবার যখন রিভিশন করবা আবার 10-12 বার রিডিং পড়বা, টানা রিডিং পড়বা, তাহলে এমনিতেই মাথায় চলে আসবে। সি প্লাস প্লাসের জন্য আমাদের সংরক্ষিত কিওয়ার্ড আসলে অনেক বেশি, প্রায় দেখতেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 ইন্টু 4, তার মানে তোমার হচ্ছে 40 60 80 84, 84টার থেকেও বেশি কিওয়ার্ড হচ্ছে তোমার সি প্লাস প্লাসে আছে। তো সি প্লাস প্লাস এর মধ্যে আসলে সবগুলো তো মনে রাখা সম্ভব না, এখানে কিছু কিছু জিনিস তুমি কিছু কিছু কিওয়ার্ড হয়তো তুমি মনে রাখতে পারো। হ্যাঁ, যেমন এখানে কি কি ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, নিউ হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, তারপর ডু ওয়াইল এগুলো তো থাকবেই, প্লাস এক্সট্রা কিছু আছে যেমন বুল আছে, তারপর এখানে কন্টিনিউ তো আমরা আগেও এখানে দেখছি, ইন্টিজার, ইন, ইফ, গো টু ফ্রেন্ড, ফ্লোট, ফর, এক্সটার্নাল, ইনাম, ডাইনামিক, ডাবল, ডিলিট। ডিলিটটা আমরা এখানে দেখছি নতুন। তারপর এখানে আর কি কি আছে, পাবলিক, তারপর রিটার্ন, শর্ট, স্ট্যাটিক, ভোলাটাইল, ইউজিং আনসাইন, টাইপ ডেফ চলছে। হ্যাঁ, সো মোটামুটি সি প্লাস প্লাসেরটা মুখস্থ করা লাগবে না, সি প্লাস প্লাসেরটা জাস্ট একটু দেখে রাখলেই হবে। ঠিক আছে, যে সি প্লাস প্লাসে ভাইয়া কি কি কিওয়ার্ড আছে একবার থাকলো, না মনে থাকলে দরকার নেই, কারণ সি প্লাস প্লাস থেকে কিওয়ার্ড নর্মালি আসে না, সি থেকে কিওয়ার্ড আসে, যে এখানে কোনটা সি এর কিওয়ার্ড না। তো এই 32টা মুখস্থ করার চেষ্টা করো, একটু কয়েকবার রিডিং পড়ো, দেখবে এমনিতে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এখন থেকে শুরু হচ্ছে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল মানে কি? শর্ত সাপেক্ষে। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। স্টেটমেন্ট মানে কি? একটা নির্দেশনা, একটা নির্দেশ। একটা নির্দেশকে আমরা বলি স্টেটমেন্ট, একটা কমান্ড। সো সি প্রোগ্রামের মধ্যে এমন অনেক জায়গায় থাকতে পারে, অনেক জায়গা লাগতে পারে যেখানে একটা শর্তের উপর বেস করে তোমাকে কোনো কিছু কন্ট্রোল করতে হবে। তো ওই সকল জায়গায় আমরা এই কমান্ডগুলো ইউজ করব বা এই স্টেটমেন্টগুলো ইউজ করব। যেমন তোমরা দেখছিলে না যে 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে বলছে। সো 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার বের করার জন্য ওই যে আমরা কি করছিলাম, একটা বক্স আঁকছিলাম, এই বক্সের ডায়মন্ড আকৃতি বক্স, সেখানে একটা প্রশ্ন করছিলাম যে এ কি বি থেকে বড় কিনা, এ কি সি থেকে বড় কিনা। এই যে প্রশ্নগুলো করলাম, এটা কি একটা শর্ত না? যে হ্যাঁ, বড় নাকি ছোট, এই শর্তের উপর বেস করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম না? ঠিক সেম ভাবে আমরা এইখানেও যে কোডের মধ্যে ভাই কিভাবে লিখবো, ফ্লো চার্টে তো ভাই একটা ডায়মন্ড শেপ এঁকে ভিতরে প্রশ্ন দিয়ে অ্যারো সাইন দিলেই হয়ে যেত যে হ্যাঁ ট্রু হলে এটা, ফলস হলে এইদিকে। বাট কোডে যখন করবো তখন কিভাবে করবো, বা
অ্যালগরিদমের মধ্যে তো লিখে দিলেই, বাংলাতে লিখে দিলেই হয়ে যেত যে হ্যাঁ বড় হলে এটা করো, ছোট হলে এটা করো, না হলে চতুর্থ স্টেপে যাও, নাহলে আবার ব্যাক করো। কিন্তু কোড করার সময় যেটা করবো সেটা হচ্ছে এই ধরনের স্টেটমেন্টগুলো ইউজ করব। 4 ধরনের স্টেটমেন্ট এখানে আছে, কন্ট্রোল স্টেটমেন্ট। একটাকে বলছি আমরা ইফ। ইফ মানে কি? ইফ এর বাংলা অর্থ কি? যদি। আরেকটা আছে ইফ এলস, মানে যদি শর্ত পূরণ হয় তাহলে একটা কাজ করো, এলস মানে শর্ত পূরণ না হয় তাহলে আরেকটা কাজ করো। আর একটা স্টেটমেন্ট আছে ইফ এলস, ইফ এলস। বা আর আরেকটা স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে সুইচ। সো আমি সবগুলো এক্সপ্লেন করব, আস্তে আস্তে আসি। প্রথম হচ্ছে দেখো লেখা আছে ইফ, তার ভেতরে কন্ডিশন। এর মানে কি? কন্ডিশন মানে শর্ত। ইফ মানে হচ্ছে যদি। ইফ ভেতরে একটা কন্ডিশন দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর। যদি কন্ডিশনটা সত্য হয়, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তুমি কি করবা? এখানে তুমি কোড লিখতে পারবা। এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর তুমি যেই কোডগুলো লিখবা সেই কোডগুলো কাজ করবে, মানে সেই লাইনগুলো এক্সিকিউট হবে। আর যদি সত্য না হয় তাহলে এই পরের লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। বুঝতে পারছো? তুমি যেটা করলা যে ইফ, ধরো ইফ দিয়ে তুমি একটা চেক করলা যে এ কি বি এর থেকে বড় কিনা, দুইটা সংখ্যা। যদি এ বি এর থেকে বড় হয়, মানে সত্য হয়, ট্রু হয়, এ থেকে ধরে এর মধ্যে 10, বি এর মধ্যে 8 ভ্যালু রাখছো, এখানে একটা চেক করছো 10 কি 8 বড় কিনা, হ্যাঁ বড়, তাহলে তুমি এখানে যে কাজগুলো বলবা সেই কাজগুলো এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয়, মানে এর ভিতর 8 আছে, বি এর ভিতর 10, তাহলে এই কাজগুলো হবে না। যদি ফলস হয় তাহলে এই কাজগুলো হবে না। কাজগুলো না হয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে তুমি যে কোডগুলো লিখছো সেই কোডগুলো এক্সিকিউট হবে। সো ইফ মানে হচ্ছে যদি। ইফের ভিতরে আমি একটা কন্ডিশন লিখবো, শর্ত লিখবো। শর্ত যদি সত্য হয় তাহলে এখানে যে ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো বলছি সেগুলো এক্সিকিউট হবে। আর যদি মিথ্যা হয় তাহলে এক্সিকিউট হবে না, নিচে চলে আসবে। এখানে যত লাইনের কোড থাকুক না কেন এগুলো সব বাদ দিয়ে দিবে। এলস, ইফ আর এলস, এটার মধ্যে কি হইতেছে? এটার মধ্যে যেটা হচ্ছে, আমরা ইফ দিয়ে একটা শর্ত চেক করতেছি। শর্ত যদি সত্য হয় তাহলে এখানে আমি যা লিখবো, যে কোডগুলো লিখবো সেই কোডগুলো কাজ করবে। আর যদি পূরণ না হয়, শর্ত যদি পূরণ না হয় তাহলে এখানে এলস এর ভিতরে আমি যে কোডগুলো লিখছি সেই কোডগুলো এক্সিকিউট হবে। আর তারপর থেকে নিচের লাইনগুলো এক্সিকিউট হওয়া শুরু করবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তুমি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছ যে শর্ত পূরণ হলে কি করবা সেটা কাজ করো, সত্য হলে কি হবে সেটা করো, মিথ্যা হলে কি করবো সেটা তোমার ইনডাইরেক্টলি বলা আছে। আর এখানে যেটা আছে ইফ এলস মানে কি? ইফ মানে হচ্ছে যদি শর্ত সত্য হয় তাহলে কাজ করো, আর যদি শর্ত মিথ্যা হয় তাহলে আরেকটা কাজ করো, আর তারপর নিচে এখানে চলে আসো। এখানে আসলে দুইটা ভাগ, যে শর্ত পূরণ হলে কি হবে সেটা করো, শর্তটা মিথ্যা হলে কি হবে সেটা করো। আর এখানে হচ্ছে একটাই ভাগ, একটাই চেকিং, জাস্ট যে শর্ত পূরণ হচ্ছে কিনা। যদি হয় এটা করো, আর না হলে আমি এখানে বলতেছি না কি করবা, না হলে সে অটোমেটিক বের হয়ে চলে আসবে। একটা ব্লক হিসেবে চিন্তা করো, এটা হচ্ছে ইফ এলস ব্লক, এটা হচ্ছে ইফ ব্লক, আর এই পুরোটা হচ্ছে ইফ এলস ব্লকের মাঝখানে আরেকটা এক্সট্রা অংশ ঢুকাইছি, সেটা হচ্ছে এলস ইফ। এগুলো একটা এক একটা ব্লক বক্স চিন্তা করো। এই বক্সের মধ্যে কি বলা আছে? শর্ত পূরণ হলে কি করবা, শর্ত যদি সত্য হয় কি করবা সেটা। এই বক্সের মধ্যে কি বলা আছে? শর্ত যদি সত্য হয় কি করবা সেটা, প্লাস শর্ত যদি মিথ্যা হয় তাহলেও কি করবা সেটাও বলে দেয়া আছে। আর এই বক্সে কি করে দেয়া আছে? ইফ কন্ডিশন সত্য হলে কি করবা এখানে বলে দিছো। এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় মানে এটা পূরণ হইল না, আমার আরেকটা শর্ত চেক করা লাগবে, তাহলে তুমি এখানে এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিতে পারো চাইলে। কখনো কখনো যদি এরকম হয় যে অনেকগুলো শর্ত তোমাকে চেক করতে হচ্ছে, অনেকগুলো শর্ত চেক করা লাগে, একটা না দুইটা শর্ত চেক করা লাগে,
যেমন এখানে তো একটা কন্ডিশন, একটা শর্ত, এখানেও একটা শর্ত, বাট আমি চাচ্ছি যে ফার্স্টে একটা শর্ত চেক করি, যদি এটা হয়, সত্য হয়, তাহলে একটা কাজ করব, আর যদি সেই শর্তটা মিথ্যা হয় আমি আরেকটা শর্ত চেক করতে চাই। এই যে আরেকটা শর্ত চেক করার জন্য এলস ইফ ওয়ার্ডটা ইউজ করা লাগে, এলস ইফ ওয়ার্ডটা ইউজ করা লাগে। এলস ইফ ওয়ার্ডের ভিতর ওই কন্ডিশনটা দিয়ে দিতে হয়, ঠিক আছে? যে নতুন একটা শর্ত চেক করি, ওই শর্ত যদি সত্য হয় তাহলে যে কোড আছে সেটা এখানে লিখে দেওয়া থাকবে, এবং এই দুইটার কোনোটাই যদি না হয়, ফার্স্টে একটা শর্ত চেক হলো, ধরো শর্তটা ভুল, মিথ্যা, পরে আবার এখানে আসলো, এখানে একটা শর্ত চেক করলো, এখানেও মিথ্যা, তাহলে সে কি করবে? তাহলে সে এলস এর ভিতর যে কোড লেখা আছে সেটা সে পুরো কাজ করবে। এখানে হচ্ছে একাধিক শর্ত চেক করা যায়। তুমি চাইলে এখানে আরো একটা এলস ইফ লাগাইতে পারো, তুমি এখানে আরেকটা এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিতে পারো, আরেকটা কন্ডিশন দিতে পারবা, কন্ডিশন 3। তার মানে ইফ আর এলস এর ভিতর, ইফ এলস ব্লকের ভিতর যদি তোমাকে আরো কোনো শর্ত চেক করা লাগে তাহলে তুমি ভেতরে শুধু এলস ইফ এই যে এই কোডটা লিখে ফেলবা, এলস ইফ দিয়ে একটা কন্ডিশন, আবার যদি এটা না হয় যে অন্য আরেকটা কন্ডিশন চেক করি, আরেকটা এলস ইফ, আরেকটা কন্ডিশন চেক করি, আরেকটা এলস ইফ। এভাবে ইফ এলস ব্লকের ভিতর তুমি চাইলে এলস ইফ ব্লকটাও ঢুকাই দিতে পারো, কন্ডিশনের উপর বেস করে। তোমার কতগুলো কন্ডিশন চেক করা লাগবে সেটার উপর বেস করে তুমি আসলে কোড করবা। এখানে একটা কন্ডিশন চেক করা হচ্ছে, সত্য হলে কি করব শুধু সেটা বলা আছে। এখানে একটা কন্ডিশন চেক করা হচ্ছে, সত্য হলে কি করব সেটা বলা আছে, মিথ্যা হলে কি করব সেটাও বলে দেয়া আছে। এখানে একাধিক কন্ডিশন চেক করা হচ্ছে, যদি প্রথমটা সত্য না হয় তাহলে দ্বিতীয়টা চেক করি, দ্বিতীয়টা সত্য না হলে তৃতীয়টা চেক করি, তৃতীয়টা সত্য না হলে চতুর্থটা চেক করি, এবং কোনোটাই যদি সত্য না হয় তাহলে লাস্টে যে এলস এর ভিতর কোড লেখা আছে সেটা করি, মানে সেই কাজগুলো করি। আর ফাইনালি একটা আছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টের কাজ হচ্ছে মানে তুমি এই চেকিংগুলোই অন্যভাবে করতে পারো চাইলে, ঠিক আছে? যে সুইচের ভিতর তুমি একটা কিছু ভ্যারিয়েবল নিয়ে নিলা, এই ভ্যারিয়েবলের মান অনেকগুলো হতে পারে। সুইচের ভিতর তুমি একটা ভ্যারিয়েবল, ব্র্যাকেটে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলা, ওই ভ্যারিয়েবলটার মান ধরো বিভিন্ন রকম হতে পারে, ইউজারের উপর ডিপেন্ড করে। ইউজার চাইলে 1 2 3 4 5 যেটা ইচ্ছা সেটা দিতে পারে। সো ওই ভ্যালুগুলো নিয়ে তুমি চেক করে করে চাইলে এই কন্ডিশন মেনটেন করতে পারো। যে ইউজার যদি ইনপুট 1 দেয়, ভ্যারিয়েবলের মান 1 ইনপুট দেয়, তুমি চাচ্ছ একটা কাজ করতে, তাহলে তুমি কি লিখবা? তুমি এখানে লিখবা কেস লিখবা, তারপর 1 লিখবা, কোলন দিয়ে তুমি কি কাজ করাইতে চাও ওকে দিয়ে সেটা লিখবা। যে 1, কেউ যদি ভ্যারিয়েবলের মান 1 হলে আমি এই কাজগুলো করতে চাই। আবার কেউ যদি ধরো 2 চাপলো, ভ্যারিয়েবলের মান 2, তুমি বলতেছো যদি ভ্যারিয়েবলের মান 2 হয় তাহলে আরেকটা এইখানে কাজগুলো করো। এইভাবে তুমি ভ্যারিয়েবলের মান ধরো অনেকগুলো হতে পারে, তুমি একটা এরকম একটা সিস্টেম চিন্তা করো যে সিস্টেমের ভিতর তুমি বলে দিছো, একটা লেখা শো করছো যে 1 চাপুন কন্টিনিউ করার জন্য, 2 চাপুন আগের মেনুতে ফিরে যাওয়ার জন্য, 3 চাপুন ভাষা চেঞ্জ করার জন্য। সো ইউজার কি কোন বাটনটা চাপছে, কত চাপছে সেটা চেক করা লাগবে না? তো সেটা চেক করার জন্য তুমি এই সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারো। সুইচের মধ্যে কি করা হয়, অনেকগুলো কেস তুমি চেক করতে পারবা। যে 1 দিলে কি করতে হবে এটা বলে দিছো, 2 দিলে কি হবে সেটা বলে দিছো। আর যদি কেউ কিছু না দেয় তাহলে অটোমেটিক্যালি একটা ডিফল্ট হিসেবে আবার আমি আগের লেখাটাই শো করতে চাই। তো এখানে আরেকটা জিনিস কমান্ড আছে, এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট দিয়ে হচ্ছে যদি তুমি এখানে যতগুলো কেস চেক করছো এই কেসগুলোর কোনোটাই হলো না তাহলে তুমি ডিফল্ট, সিস্টেম নিজে নিজেই কিছু কাজ করে ফেলবে। আর আমি তো চাই যে কোনো একটা কাজ করুক, ঠিক না? আমি তো চাই না যে সবগুলো কেসই এখানে হ্যান্ডেল হোক। কেউ যদি বাটন চাপে সেটা যে কোনো একটা চাপবে, সেটা আইদার 1 চাপবে বা 2 চাপবে বা কিছুই চাপবে না, ভুল চাপবে, ঠিক না? সো সেটা একটাই তো চাপবে বাটন। তাহলে আমার একটা চেকই যথেষ্ট ছিল না? আমার সবগুলো চেক করা দরকার আছে না? এই জন্য আমি কি করব, প্রথম থেকে চেক করা শুরু করব, এবং প্রত্যেকটার মধ্যে আমি ব্রেক নামে একটা কিওয়ার্ড অ্যাড করব। ব্রেক এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হবে। প্রত্যেকটার মধ্যে ব্রেক নামে আমি একটা কিওয়ার্ড ইউজ করব। ব্রেক কিওয়ার্ডটা কেন ইউজ করবো বলতে পারো? ব্রেক কিওয়ার্ডটা ইউজ করার কারণ হচ্ছে
কেউ ধরো 1 চাপলো, তাহলে 1 পেয়ে গেছি, 1 পাওয়ার পর কি কি কাজ করতে হবে সেটা পেয়ে গেছি, এরপর কি আর বাকিগুলো চেক করা দরকার আছে? বাকি কাজগুলো তো করা দরকার নাই। তুমি ব্রেক করে এই পুরো সুইচ থেকে বের হয়ে আসবে, সুইচের যে বক্স আছে সেই বক্স থেকে তুমি বের হয়ে আসবে, কারণ তোমার এখানে কোনো কাজ নেই। আবার কেউ যদি 2 চাপে, 2 এর জন্য যে কাজগুলো আছে সেগুলো এখানে করার লেখা আছে, ওগুলো কম্পিউটার করলো, তারপর আর নিচে চেক করা দরকার আছে না, কারণ আমি 2 এর জন্য যে কাজ করা দরকার সেটা তো করে ফেলছি। এখানে তুমি ব্রেক দিবা, তাহলে সে পুরো এই সুইচ স্টেটমেন্টের বক্স থেকে বের হয়ে চলে আসবে। আশা করি আমি একটু হলেও বুঝাতে পারছি। হ্যাঁ, তো সুইচের বক্সটা আসলে এই যে এত বড়, হ্যাঁ, সুইচের পুরো বক্সটা এখানে দেওয়া হয়নি, এই জন্য আমি এটাকে আবার একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে সুইচের পুরো বক্স। তো টোটাল এই চার ধরনের স্টেটমেন্ট দিয়ে তুমি চেকিং করতে পারো, শর্তের উপর বেস করে কোনো একটা কাজ করতে পারো। এখন প্রত্যেকটার আবার আলাদা করে ফ্লো চার্ট এখানে দিয়ে দিছি আমি। যেমন ধরো ইফ কন্ডিশন বলছিলাম না, ফ্লো চার্টের মধ্যে ওই যে ডায়মন্ড বক্সের ভিতরে একটা প্রশ্ন করো, সে প্রশ্নের উত্তরের উপর বেস করে সত্য হলে এক ধরনের কাজ, মিথ্যা হলে এক ধরনের কাজ অ্যারো দিয়ে দেখায় দাও। সো ওইটাই তো আসলে ইফ দিয়ে করছি আমরা কোডে। তো এই ইফ ব্লকটার ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট কেমন হবে? আমরা বলছি ইফ দিয়ে আমরা একটা শর্ত চেক করি, শর্ত পূরণ হলে কিছু কাজ করি, আর না হলে অন্য কিছু। তো এখানেও দেখো কি বলা আছে, এই যে এখানে একটা শর্ত চেক করতেছি আমরা ইফ, এখানে একটা শর্ত চেক করতেছি, শর্তটা যদি সত্য হয় তাহলে ইফ কোড, মানে এই যে ইফ ব্লকের ভিতর যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে, আর তারপর সে নিচে চলে যাবে, ইফের বাইরে চলে আসবে, এই বক্সটার বাইরে চলে আসবে, বাইরে চলে এসে আফটার সি মানে সি এর পরে যা কিছু আছে সে ওই কোডগুলো নিচে কাজ করবে। আর যদি ফলস হয়, কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে কি হবে, সে ইফ থেকে বের হয়ে এসে আফটার সি, মানে সোজা কথা, সব মিথ্যা হলে পুরো ইফ ব্লক থেকে বের হয়ে আসবে, ব্লক থেকে বের হয়ে এসে এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলোর কাজগুলো করবে। ইফ স্টেটমেন্টের মধ্যে শুধু একটা কন্ডিশন চেক হয়, এবং একটা কন্ডিশন সত্য হলে কি হয় সেটা ইফ কোডের ভিতর লেখা থাকে, মিথ্যা হলে কি হয় সেটা লেখা থাকে না, সেটা ইফ ব্লকের বাইরে লেখা থাকে। এই ইফ ব্লকের বাইরে এখানে হয়তো কিছু লেখা আছে, বুঝছো? এখানে শুধু চেক করতেছি সত্য কিনা, সত্য হলে আমি বলে দিচ্ছি কি করা লাগবে ইফ কোডের ভেতর, মিথ্যা হলে কি করা লাগবে সেটা আমি বলে দেইনি। ঠিক আছে, যে মিথ্যা হলে কি হচ্ছে সেটা ইফের বাইরে চলে গেছে, আফটার ইফ, তারপর বাকি কোডের অংশ কাজ করবে। এবং এখানে একটা এক্সাম্পল আছে, যেমন এটা বইয়ের এক্সাম্পল আমি নিয়ে আসছি, কারণ বইয়ের এক্সাম্পলটাই তোমরা বুঝতে সুবিধা হবে। ইন্টিজার নাম্বার, তুমি একটা নাম্বার ডিক্লেয়ার করলা, প্রিন্ট এফ এন্টার ইউর নাম্বার, তুমি ইউজারকে বললে একটা নাম্বার দাও, স্ক্যানএফ দিয়ে সেই নাম্বারটা ইনপুট নিয়ে নিলা, একটা সংখ্যা নাম্বার, একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম ঘর বা পাত্র, সেই পাত্রের ভিতরে নাম্বার দিতে বললা, ইউজার একটা নাম্বার দিল % দিয়ে সেই নাম্বারটা নিয়ে তুমি নাম্বারের ভেতর নাম্বার নামে যে ঘর আছে সে ঘরে গিয়ে রেখে দিলা, পাত্রে গিয়ে নাম্বার নামে লিখে দিলা। এরপর কি করতেছো, এরপর তুমি এখানে ইফ একটা চেক করতেছো, ইফ নাম্বারটা কি 33-এর বড় বা সমান কিনা, মানে ইউজার যে নাম্বারটা ইনপুট দিচ্ছে সেটা কি 33-এর থেকে বড় বা সমান কিনা, যদি বড় হয়, যদি সত্য হয়, এই শর্তটা সত্য হয়, তাহলে তুমি প্রিন্ট করবা ইউ আর পাস ইন দ্য এক্সাম, ইউ পাস ইন দ্য এক্সাম। তুমি একটা কারোর নাম্বার ইনপুট নিচ্ছ, সে যদি 33-এর থেকে সমান বা বড় পায়, শর্ত লিখে দিচ্ছ, শর্ত যদি সত্য হয় তাহলে এখানে প্রিন্ট করবা যে তুমি পাস করছো। কিন্তু শর্ত মিথ্যা হলে কি হবে সেটা বলি নাই, দেখো সেটা কিন্তু ইফ কোডের ভিতর বা কোথাও লেখা নাই, জাস্ট এখানে পাস করছো কিনা সেটা চেক করা হচ্ছে, প্রিন্টএফ, তারপর আমি কি করতেছি রিটার্ন 0, প্রোগ্রাম শেষ, একটা জাস্ট চেকিং করা হচ্ছে। মিথ্যা হলে কি হবে সেটা আমি বলি নাই কোথাও। কিন্তু ইফ এলস এর মধ্যে, ইফ এলস এর মধ্যে আবার এটা আছে, সেটা এলসি প্ল্যাটার দিয়ে দিয়েছি আমি ভুলে, দুইটা এলসি প্ল্যাটার হয়ে গেছে। এই ছবিটা আমার একটু দরকার নেই, ছবিটা আমরা একটু চেঞ্জ করে নিব। হ্যাঁ, দাঁড়া আমি দেখি এখনই চেঞ্জ করে ফেলি। else if else ladder,
আচ্ছা, দেখা যায় কিনা আমাকে একটু বলিও, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে এলস ইফ এর ল্যাডার, মানে ইফ এলস এর ল্যাডার। দেখো এখানে একটা শর্ত চেক করি আমরা, যে কন্ডিশন, যদি কন্ডিশন সত্য হয়, সত্য হলে এখানে তুমি কাজ বলে দিবা কি করা লাগবে। এই যে কন্ডিশন চেক করতেছো, সত্য হলে কি হবে সেটা তুমি ইফের ভেতর বলে দিছো, এই যে ইফের ভেতর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দিছো। আর কন্ডিশন যদি মিথ্যা হয়, দুঃখিত, কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এলস এর ভিতর গিয়ে যা কিছু তুমি লিখছো সেটা কাজ করো। এই যে কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলস এর ভিতর যাও, এলস এর ভিতর কি কোড লেখা আছে সেটা কাজ করো। সত্য হলে কি করবা সেটা ইফের ভিতর লেখা আছে, ইফের ভিতর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মিথ্যা হলে কি হবে সেটা এলস ইফ এলস এর ভিতর লেখা আছে, এলস এর ভিতর লেখা আছে। সো ইফ হলে, সত্য হলে কি করবা সেটাও লেখা আছে ইফ কোডে, মিথ্যা হলে কি করবা সেটা এলস কোডে লেখা আছে। আর তারপর যেহেতু মিথ্যা হলে সত্য হলে কি করবা সেটা দুইটাই বলা আছে, তো দুইটা এসে তারপর আফটার ইফ, মানে ইফ ব্লক থেকে বের হয়ে নিচে যদি কোনো কোড থাকে সেগুলো এক্সিকিউট করবে। আর এটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, যেমন একটা সংখ্যা জোড় কিনা। দেখো আগে ইন্টিজার এন নাম্বার একটা আমি ডিক্লেয়ার করতেছি, যে এন নামে একটা ইন্টিজার আছে, এন নামে একটা ইন্টিজার আছে, সেই ইন্টিজারটা প্রিন্ট এফ আমি বলতেছি একটা নাম্বার ইনপুট দাও, এন্টার এ নাম্বার। আমি বলতেছি স্ক্যান এফ, সেই ইনপুট দেওয়ার পর সেটাকে স্ক্যান করে নিয়ে নাও, নিয়ে কোথায় রাখো, স্ক্যান করে এন এর ভিতর রাখো। এখানে পার্সেন্ট ডি কেন, কারণ এটা একটা ডেসিমাল নাম্বার, এই যে ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা। তো পার্সেন্ট ডি হলে এটাকে আমরা বলি ডেসিমাল সংখ্যা। পার্সেন্ট এফ বলে সেটাকে কি বলে, পার্সেন্ট এফ মানে ফ্লোটিং পয়েন্ট, ভগ্নাংশ নাম্বার। আর ডাবল নাম্বারকে কি করে, পার্সেন্ট এল এফ, এটা হচ্ছে ডাবল সংখ্যাকে, ডাবল সংখ্যার স্পেসিফায়ার। আর পার্সেন্ট সি এটা কোন ডেটা টাইপের স্পেসিফায়ার, ক্যারেক্টার টাইপের ডেটা। লিখে দিই, মনে আছে না তোমাদের, মনে কথা তো, যে পার্সেন্ট ডি হলে এটা হয় ডেসিমাল একটা সংখ্যা, ডেসিমাল সংখ্যার জন্য ইউজ করা হয়। পার্সেন্ট সি হলে এটা ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার টাইপের ডেটার জন্য এটা পার্সেন্ট সি ইউজ করা হয় স্ক্যান নেওয়ার সময়। পার্সেন্ট এফ এটা কখন ইউজ করা হয়, যখন ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেওয়া হয় তখন পার্সেন্ট এফ ইউজ করা হয়। পার্সেন্ট এল এফ কখন ইউজ করা হয়, যখন ডাবল টাইপের একটা সংখ্যা নিয়ে কাজ করা হয়, ইনপুট নিতে চাই স্ক্যানএফ এর ভিতর, তখন আমরা এগুলো ইউজ করি। এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার না, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। মানে ফরম্যাট, এই সংখ্যাটার যে ধরনের সংখ্যা তুমি নিয়ে কাজ করতেছো ওই সংখ্যাটা কেমন সেটা স্পেসিফাই করে দেয়, ফিক্স করে দেয়, বলে দেয়। আচ্ছা, তো পার্সেন্ট ডি নিচ্ছ, নিয়ে এনে রাখতেছো, তারপর চেক করতেছো, এখানে দেখো এন মডিউলো 2, এন মডিউলো 2 মানে যে সংখ্যাটা তুমি নিচ্ছ সেটাকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করার পর ভাগশেষটা যদি শূন্য হয়, এই যে ইকুয়াল 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 কি মনে আছে, ইকুয়াল ইকুয়াল হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, চেক করার জন্য ইউজ করে, এটা কিন্তু সমান সমান না। বলা হচ্ছে এই পাশের মানটা কি শূন্য সমান কিনা, ঠিক আছে? মানে তুমি এখানে শূন্য রাখতেছো এটা না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর না,
এটা অ্যাসাইনমেন্ট অপারেটর না, ঠিক আছে? দুইটা সমান সমান থাকলে এটাকে বলা হয় কম্পেয়ারিং অপারেটর, ঠিক আছে? বা রিলেশনাল অপারেটর, মানে সমান কিনা, এই পাশেটা আর এই পাশেটা সমান কিনা। তাহলে এ পাশে আমি চেক করতেছি n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি শূন্য হয় কিনা। যদি হয়, সত্য হয়, তাহলে প্রিন্ট করো দিস ইজ এ ইভেন নাম্বার, সংখ্যাটা জোড়। 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই তো সংখ্যাটা জোড়। আর এলস, এই যে যদি এটা না হয় তাহলে কি, কোন একটা সংখ্যা তো কি হতে পারে, আইদার জোড় অথবা বিজোড়। সো জোড় চেক করলাম, যদি জোড় না হয় তাহলে এটা কি হবে, বেজোড়। এই যে এলস এর ভিতরে আমি কি করলাম, প্রিন্টএফ দিয়ে দিস ইজ এ অড নাম্বার। এখানে বলবো ভাই আপনি তো সেকেন্ড ব্র্যাকেট দিছিলেন, সেকেন্ড ব্র্যাকেট তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এক লাইন লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না, বাট একাধিক যদি কাজ করতে বলো তুমি, যে মিথ্যা হলে তুমি অনেকগুলো কাজ, তাহলে তখন তোমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক সেমভাবে একাধিক কাজ, সত্য হলে যদি তুমি চাও যে অনেকগুলো কাজ করো, প্রিন্ট করো, একটা সংখ্যা নাও, কিছু অন্য কিছু কাজ করো, তাহলে ওখানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ইফের ভেতর, ঠিক আছে? সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে একটা ব্লক। তো এখানে আমি কি করলাম, ইফ n মডুলাস 2 ইকুয়াল 0 কিনা, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা চেক করলাম, মানে সত্য, এখানে একটা শর্ত লিখে দিলাম, শর্তটা সত্য হলে কি হবে সেটা বললাম, মিথ্যা হলে কি হবে সেটা বলে দিলাম, তারপর তো রিটার্ন শেষ। আর এটা হচ্ছে ইফ আর এলস এর মাঝখানে আমি আরেকটা নতুন কন্ডিশন ঢুকাই দিয়েছি, সেটা হচ্ছে এলস ইফ। আমাদের যদি একাধিক শর্ত চেক করা লাগে, তাহলে আমরা সেক্ষেত্রে মাঝখানে ইফ এলস এর মাঝখানে ইফ, মানে যদি হলে এটা করো, অন্যথায় এলস হলে এটা করো, তার মাঝখানে একটা কন্ডিশন ঢুকাই দিলাম এলস ইফ দিয়ে। একাধিক কন্ডিশন চেক করতে গেলে আমরা এলস ইফ ইউজ করতে পারবো। এখানে তুমি আরো এলস ইফ, আরো অনেকগুলো এলস ইফ লিখতে পারবো চাইলে, যতগুলো শর্ত ইচ্ছা ততগুলো শর্ত চেক করতে পারবো, ঠিক আছে? তাই আমি এখানে কি করতেছি দেখো, ফ্লো চার্টটা দেখলে প্রথমে কন্ডিশন একটা চেক করলাম, সত্য হলে কি হবে সেটা তো স্টেটমেন্ট 1 এর ভিতর বলে দেয়া আছে, এই যে ইফ এর ভিতরই বলে দিয়েছি আমি যে সত্য হলে কি করবা। এরপর আমি কি করলাম, যদি মিথ্যা হয়, মানে এটা সত্য হইল না, তাহলে আরেকটা কন্ডিশন চেক করো। এই যে মিথ্যা হলে তুমি আবার আরেকটা কন্ডিশন চেক করো, ওই কন্ডিশনটা সত্য হলে কি করবা সেটা বলে দেয়া আছে এই স্টেটমেন্ট, এই যেখানে সত্য হলে কি হবে এটা এখানে বলে দেয়া আছে। এই শর্ত ধরো মিথ্যা হইলো, এই শর্ত মিথ্যা হলো, তাহলে তুমি এখানে আরেকটা এলসিফ লিখতে পারবা চাইলে, আরেকটা এলসিফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করতে পারবা। তাহলে এটা মিথ্যা হলে আমি আরেকটা কন্ডিশন চেক করতে পারবো, এবং সেই কন্ডিশন সত্য হলে কি হবে সেটা তো এখানে এলসিফ এর ভিতর লেখা থাকবে, লিখে দিব। আর যদি এরকম মিথ্যা হয় তাহলে তুমি এভাবে কন্টিনিউয়াসলি শর্ত, অনেকগুলো শর্ত চেক করতে পারবে, এবং এই সবগুলো শর্তই যদি মিথ্যা হয় তাহলে কোথায় যাবে, ধরো এখানে শর্ত মানলো না, এখানে শর্ত সত্য হইল না, তাহলে কোন যদি সত্য না হয়, কোনো শর্তই যদি সত্য না হয়, মানে প্রত্যেকটা শর্ত যদি মিথ্যা হয়, তাহলে লাস্টে গিয়ে কি প্রিন্ট হবে, সবার লাস্টে গিয়ে কি কোন কাজটা হবে, সবার লাস্টে গিয়ে যে এলস এর ভিতর যে কোড লেখা আছে সেই কোডের কাজ, ঠিক আছে? তাহলে এখানে লাস্টে যেটা হবে, এইখানে এলস এর ভিতর কি কাজ লেখা আছে সেটা হবে। অনেকগুলো শর্ত চেক করলাম, কোনো শর্তই সত্য হলো না, তাহলে লাস্ট গিয়ে আমার কাছে একটাই অপশন আছে এলস, এলস এর ভিতর যে কোডগুলো আছে আমি ওই কোডগুলো কাজ এখানে করব, আর তারপর অন্য কোথাও চলে যাব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা সংখ্যা যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি কি হতে পারে, 3 ধরনের কেস হতে পারে না, যে সংখ্যাটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে বড়, অথবা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট, অথবা দুইটা সংখ্যা সমান। 3 ধরনের ঘটনা ঘটতে পারে না এখানে। তাহলে এখানে কি ইফ আর এলস দিয়ে কাজ হবে?
ইফ দিয়ে একটা কাজ করা যায়, ইফ এলস দিয়ে দুইটা কাজ করা যায়, সত্য হলে কি মিথ্যা হলে কি। আর ইফ এলস এগুলো দিয়ে কি করা যায়, 3টা 4টা 5টা অনেকগুলো কাজ করা যায়। তো আমার এখানে কাজ কয়টা, বড় কিনা, ছোট কিনা, সমান কিনা, তিনটা জিনিস বের করতে হবে না। তাহলে আমি এখানে ইফ এলস ওই কন্ডিশনটা বা ওই স্টেটমেন্টগুলো ইউজ করব। প্রথমে আমি কি করলাম, ইনপুট নিলাম সংখ্যাগুলোকে, প্রিন্টএফ এন্টার দুইটা ইন্টিজার দাও, % d দিয়ে এক্স এর ভিতরে একটা সংখ্যা নিলাম, ওয়াই এর ভিতরে একটা সংখ্যা নিলাম। এবার আমি চেক করলাম ইফ এক্স কি ওয়াই থেকে বড় কিনা। যদি সত্য হয় তাহলে এখানে বলে দিলাম প্রিন্ট করো যে আমার এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, এবং এখানে % d দিয়ে এখানে জায়গায় প্রিন্ট হবে এক্স এর মান, আর এখানে % d দিয়ে প্রিন্ট হবে ওয়াই এর মান। প্রিন্টএফ এর ভিতরে আমাদের এই ফরম্যাট স্পেসিফাই ইউজ করা লাগে, কমা দিয়ে লাস্টে বলে দিতে হয় কোনটা কোনটা। ইফ দিয়ে চেক করলাম বড় কিনা, তারপর আমি চেক করলাম ধরো এটা ভুল হইলো, শর্তটা বড় না, এক্স ওয়াই থেকে বড় না, তাহলে আমি এখানে আবার চেক করি ছোট কিনা, এক্স কি ওয়াই থেকে ছোট কিনা চেক করি, যে ইফ এক্স লেস দেন ওয়াই। যদি ছোট হয়, সত্য হয়, তাহলে আমি এখানে লিখে দিই দ্য নাম্বার ইজ লেস দেন এটা, বা ওয়াই সংখ্যাটা হচ্ছে এক্স থেকে বড়। প্রথমবার বলছি এক্স হচ্ছে ওয়াই থেকে বড়, এখানে বললাম ওয়াই হচ্ছে এক্স থেকে বড়। আর এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে এলস এর ভিতর কি প্রিন্ট হবে, দ্য নাম্বারস আর ইকুয়াল, দুইটা সংখ্যা ইকুয়াল। সো তোমার কয়টা জিনিস লাগবে এটার উপর বেস করে তুমি ইফ নাকি ইফ এলস দিবা নাকি ইফ এলস দিবা। আর সুইচ স্টেটমেন্ট এটা অনেকটা সহজ, আমি আগেও বলছি যে তোমাকে একটা কি করতে হয়, এক্সপ্রেশন নিতে হয় বা একটা ভ্যারিয়েবল নিতে হয়। সেই ভ্যারিয়েবলের মান অনেক রকম হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বা কিছুই না হতে পারে। তো যদি ওই ভ্যারিয়েবলের মানটাকে ধরে তুমি কি করবা, স্টেটমেন্টের কাজ করবা, কি কাজ করতে চাও সেটা বলবা, তারপর একটা ব্রেকে হবে, ব্রেক হয়ে পুরো একদম সুইচ থেকে বের হয়ে চলে আসবে। যে কোনো একটা কেস মিলবে, অনেকগুলো কেস চেক করবা, তো ভ্যারিয়েবলের সুইচের ভেতরে মানটা কত, সুইচের ভেতরে মানটা কত, অনেকগুলো কেস চেক করবা, ঠিক আছে। যে কোনো একটা সত্য হয়ে গেলে ওইটার ভিতরে কাজগুলো করবা, তারপর এখানে একটা ব্রেক কন্ডিশন থাকবে, যখনই ব্রেক পাবা তখন তুমি এই পুরো সুইচ ব্লকটা থেকে বের হয়ে চলে আসবে, নিচে আর কোনো কাজ দেখার দরকার নেই তোমার। তো এখানে অনেকগুলো কন্ডিশন, যদি কোনো একটা সত্য হয়ে যায়, ম্যাচ করে, ভেতরে কাজগুলো করবা, ব্রেক আসবে, ব্রেক এসে আর নিচের এগুলো চেক করা দরকার নেই তোমার, নিচের কোনো কিছু চেক করা দরকার নেই, তুমি একদম ডিরেক্টলি চলে আসবে। কারণ তুমি সুইচ দিয়ে যে কোনো একটা ভ্যালু চেক করো, যেটার মান কত, একটাই চেক করা যায়, ঠিক আছে। একটা চেক করলে কাজ শেষ। যদি এটা ভুল হয় তাহলে আমি এখানে আসবো, এটা চেক করব, যদি এটা না মিলে এখানে যাব, যদি এখানে মিলে যায় কাজ করব, ব্রেক করে পুরো সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে চলে আসবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছ, ABCDEFGHI এরকম কিছু, তারপর সুইচের ভিতর লিখছো ওই ক্যারেক্টারটা CHটা। এখন এটার মান তো যে কোনো কিছু হতে পারে, ইউজার তো যেটা ইচ্ছা সেটা দিতে পারে ইনপুট। তো ইউজার যদি ছোট হাতের এ দেয় বা বড় হাতের এ দেয়, ছোট হাতের ই, বড় হাতের ই, ছোট হাতের আই, বড় হাতের আই, ছোট হাতের ও, বড় হাতের ও, ছোট হাতের ইউ, বড় হাতের ইউ, এগুলো কোনো একটা দেয়, ইউজার যদি এগুলোর কোনো একটা দেয়, তুমি কি করতেছ, প্রিন্টএফ যে সংখ্যাটা দিছে সেটা হচ্ছে একটা ভাওয়েল। ভাওয়েল মানে কি, ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, AEIOU।
ছোট হাতের এ বড় হাতের এ, ছোট ই বড় হাতের ই, ছোট হাতের আই বড় হাতের আই, ছোট হাতের ও বড় হাতের ও, ছোট হাতের ইউ বড় হাতের ইউ। ইউজার যেটাই দেখ না কেন এটা করলে ধরো পাইলো, কোনো কাজ নাই, সমস্যা নেই, তাহলে দ্বিতীয়টা এখানে যাবে। এটা করলো, কোনো কাজ লেখা নাই, সমস্যা নেই, দ্বিতীয়টাতে যাবে। এগুলো তো কোনোটাতে ব্রেক লিখি নাই আমি, দেখো এখানে কোনোটাতে ব্রেক লিখে নেই। ব্রেক না লিখলে কি কন্টিনিউ করবে না? ব্রেক লিখলে চলে আসে, বাট এখানে কোথাও ব্রেক নাই। সো কি করবে সে, যদি সত্য হয় তাহলে কাজ করবে, পরে আবার এখানে আসবে, এটাও সত্য হলো, বা যে কোনো একটা সত্য হইলো, ধরো যে কোনো একটা সত্য হইলো, লাস্টে এখানে আসবে, লাস্টে এখানে এসে সে দেখবে সত্য কিনা। সে যেহেতু ব্রেক পায় নাই, সে অটোমেটিক এখানে আসবে, ব্রেক পেলে বের হবে, ব্রেক না পেলে বের হবে না। এখানে এসে সে প্রিন্ট করবে যে যেই ক্যারেক্টারটা তুমি ইনপুট দিছো সেটা স্বরবর্ণ, স্বরবর্ণ যদি হয়ে যায়, মানে এটার এই কেসগুলোর কোনো একটা সত্য হয়ে যায়, ব্রেক করবে, তখন ব্রেক করে বের চলে আসবে। কারণ তুমি তো ইনপুট নিছো একটাই, একটা চেক হয়ে গেছে, বলে দিছো এটা ভাওয়েল, বের হয়ে চলে আসো। বাট যদি এটা ভাওয়েল না হয়, মানে এগুলোর কোনোটাই হলো না, তখন সে এখানে ডিফল্ট ভাবে কি বলবে যে তুমি যে ক্যারেক্টারটা দিছো সেটা ভাওয়েল না। তো এখানে অনেকগুলো চেক করা লাগছে আমার, ঠিক আছে, এ কিনা ভ্যালুটা, বড় হাতের এ কিনা, ছোট হাতের আই কিনা, বড় হাতের আই কিনা, এই চেকগুলো করার পরেই তুমি একটা সিদ্ধান্ত দিতে পারছো, এবং ওই সিদ্ধান্ত পাওয়ার পর তুমি ব্রেক করে বের হয়ে চলে আসছো। আর যেগুলো কোনোটাই সত্য না হয়, সে ডিফল্ট ভাবে কি করবে, বলবে যে তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটা হচ্ছে ভাওয়েল। এটা একটু কঠিন এক্সাম্পল, বাট না বুঝলেও সমস্যা নাই। সো ইফ ইফ এলস ইফ এলস ইফ এলস হয়ে গেছে, সুইচ হয়ে গেছে, ওগুলোকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনের উপর বেস করে তুমি কন্ট্রোল করতেছো। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুপ স্টেটমেন্ট। লুপ মানে কি, চক্র। সো কোনো কাজ যদি আমাদের একাধিকবার করা লাগে, একই কাজ যদি একাধিকবার করা লাগে, তখন আমরা এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টে চলে আসি। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট অনেক রকমের আছে। ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে। তো আমরা একটা একটা করে দেখাবো। প্রথমে ফর লুপ দেখি। ওয়াইল লুপ আছে। তো আমরা একটা একটা, ঠিক আছে, এটা মনে হয় একটু উপরে করা লাগবে না? ঠিক আছে। সো আমরা একটা একটা করে দেখি। ফর লুপ, ফর লুপের স্ট্রাকচারটা কেমন হয় সেটা একটু দেখি, দেখতে কেমন হয়। এখানে ফর লেখা থাকে, তারপরে এখানে একটা অংশ থাকে, সেমিকোলন দিয়ে এখানে আরেকটা অংশ থাকে, সেমিকোলন দিয়ে এখানে আরেকটা অংশ থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে কিছু লুপ বডি থাকে, মানে কিছু কাজ বলে দেয়া থাকে। ইনিশিয়াল প্রথম যেটা থাকে সেটাকে বলা ইনিশিয়ালাইজেশন, মানে শুরু হবে কত থেকে, বা কি শুরুর কন্ডিশনটা কি, শুরুর কোথা থেকে হবে। এখানে কন্ডিশন মানে শর্তটা কি, আর এখানে হচ্ছে কাউন্টার আপডেট, মানে কিভাবে এটা ইটারেট হবে। তুমি তো চাও কোনো কিছু বারবার করুক। তো একটা জিনিস বারবার করতে গেলে প্রথমে তো শুরু লাগবে, কোন জায়গা থেকে শুরু হবে, শেষ লাগবে, কতটুকু পর্যন্ত গিয়ে সে থেমে যাবে, আর প্রতিবারে কিভাবে কাজ করবে,
কত করে করে কাজ করবে সেটা তো বলে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা পরের পেজে যাই। আমরা চাচ্ছি একটা এক্সাম্পল দেখার জন্য। আচ্ছা, সো আমরা যদি একটা এক্সাম্পল এখানে দেখি, যদি এক্সাম্পল মনে হয় আনা হয় নাই, সমস্যা নেই, আমি এখানে একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি তোমাদের। তুমি চাচ্ছ তোমার কম্পিউটারে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবা, 1 2 3 4 5। তাহলে এই যে প্রিন্ট করবা, এটা শুরু হবে কত থেকে? 1 থেকে না? প্রিন্ট করতে যাচ্ছ 1 থেকে, তাহলে স্টার্টিংটা কত হবে? স্টার্ট হবে 1 থেকে। 5 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছ, তাহলে কন্ডিশনটাই, শর্ত কি? শেষ হবে কোথায়? 5-এ গিয়ে শেষ হবে। তাহলে কন্ডিশনটা হচ্ছে ভাইয়া 5 পর্যন্ত যাইতে হবে, 5 পর্যন্ত যাইতে হবে। আর আরেকটা হচ্ছে কাউন্টার আপডেট, মানে কত করে করে বাড়াবা। তুমি কি 1 2 3 4 5 প্রত্যেকটাকে প্রিন্ট করতে চাও, নাকি তুমি 1-এর পর 3 3-এর পরে 5 শুধু বেজোরগুলোকে প্রিন্ট করতে চাও, নাকি তুমি শুধু জোরগুলোকে প্রিন্ট করতে চাও? এই যে জাম্পিংটা 1-এর পরে 3 নাকি 1-এর পরে 5 নাকি 1-এর পরে 2, এইটা বলে দিতে হবে। তো কাউন্টার আপডেট হচ্ছে এক করে করে বাড়াবার সময় 1 করে বাড়বে। বুঝতে পারছো? সো কোনো কাজ যখন তুমি লুপে করতে চাও, তাহলে এটার আলটিমেটলি আপডেট কি হবে, মানে আউটপুট কি হবে? এটার আলটিমেটলি আউটপুট হবে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। এখন তুমি যদি চাও যে না ভাই আমি চাই 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হোক, তাহলে জাস্ট স্টার্টিংটা দিবা 5, কন্ডিশন দিবা 10 পর্যন্ত, আর কাউন্টার আপডেট হবে 1 করে করে। আবার তুমি চাও যে না ভাই 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট, শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে, তাহলে তুমি স্টার্ট দিবা 2, এন্ড দিবা 10 পর্যন্ত, আর কাউন্টার আপডেট দিবা 2 করে করে বাড়াবা। সো একই রকম ফরম্যাটে তুমি শুরু শেষ এবং আপডেটটাকে কন্ট্রোল করে অনেক রকমের আউটপুট জেনারেট করতে পারো। তো ফরের ভিতর 3টা জিনিস: ইনিশিয়ালাইজেশন, শুরু কত; কন্ডিশন, শর্তটা কতটুকু গিয়ে শেষ হবে; আর কাউন্টার আপডেট মানে কিভাবে করে করে বাড়বে। সো 3টা অংশ, এই 3টা অংশের উপর বেস করে লুপের বডির ভিতর তুমি যত কাজ লিখবা, যতগুলো কথা লিখবা, সবগুলো কথা বারবার এক্সিকিউট হবে। যেমন এখানে এই ক্ষেত্রে আমি লুপের ভিতরে ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমি চাই ধরো i এর মান 1 থেকে শুরু হোক। i কি? i হচ্ছে একটা সংখ্যা, এই যে স্টার্টিং তো একটা নাম্বার দিয়ে বলতে হবে তোমাকে, 1 থেকে শুরু হোক। শর্ত, কন্ডিশনটা কি? আমি কন্ডিশন হিসেবে চাই যে i এর মান লেস দেন ইকুয়াল 5 পর্যন্ত চলুক। i এর মান 1 থেকে শুরু হবে, লেস দেন ইকুয়াল 5 বা 5-এর সমান, 5-এর ছোট বা 5-এর সমান পর্যন্ত এই কাজটা আমি করতে চাই, শর্ত। আর কাউন্টার আপডেট হচ্ছে i প্লাস প্লাস, মানে i এর মান 1 করে করে বাড়াবা। i প্লাস প্লাস মানে কি? i প্লাস প্লাস যা কথা, i ইকুয়াল টু i প্লাস 1 একই কথা আমরা বলছিলাম। তো এটার উপর বেস করে লুপ বডির কাজ কি হবে? প্রিন্ট এফ, সংখ্যা প্রিন্ট হবে। কোন সংখ্যাটা? এই যে i এর ভিতরে যে মানটা আছে সেটা প্রিন্ট হবে। শুরুতে i এর মান 1, এখানে i এর মান প্রিন্ট হয়ে যাবে, এরপর ঘুরে আবার এখানে আসবে, i এর মান বাড়ায় ঘুরে আবার এখানে আসবে, চেক করবে যে i এর মান কত হয়েছে, এখন 2 কি 5-এর থেকে ছোট কিনা? হ্যাঁ, তাহলে আবার এই কাজটা করো। তাই আমি এখানে লিখেছি, দেখো কিভাবে দেই। %d দিলাম, সেমিকোলন দিলাম, কমা দিয়ে i এর মানটা দিলাম, শেষ। এই ফর লুপটা কিভাবে কাজ করবে সেটা এক্সপ্লেন করি। শুরুতে i এর মান 1, চেক করবে, তাহলে 1 হলে এটা কি 5-এর থেকে ছোট? কন্ডিশন, শর্ত চেক করতেছে, হ্যাঁ ছোট। তাহলে তুমি কি করো, এই যে প্রিন্ট এফ প্রিন্ট করে দাও। কি প্রিন্ট করবে? i এর মান। i এর ভেতর কত আছে ভাই? শুরুতে 1, তাহলে এখানে 1 প্রিন্ট করো। 1 প্রিন্ট করছে,
এরপর দেখতেছে সে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং শেষ। তো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে সে কি করবে, যে আয়ের মান কিন্তু 1 বাড়ায় নিবে, আই প্লাস প্লাস। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার আগে, এটা তো ফরের একটা ব্লক, ফরের ব্লকটা শেষ করার আগে সে কি করবে জানো, আয়ের মানটা 1 বাড়ায় দিবে। তাহলে এবার আয়ের মান কত, 2। 2 হওয়ার পর সে কোন শর্তটা আবার চেক করবে, 2 কি 5 এর থেকে ছোট? উত্তর হচ্ছে হ্যাঁ ছোট। তাহলে তুমি এই যে ভেতরে কাজটা করো। তাহলে এবার আয়ের মান তো 2, তাহলে আয়ের মান এখানে 2 প্রিন্ট হবে। তারপর যখন সে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন সে আয়ের মান 1 বাড়ায় নিবে না, প্রত্যেকবার 3টা কাজ হবে। মানে একটা হচ্ছে শুরু হয়ে গেল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস শর্ত চেক করা, আরেকটা হচ্ছে আপডেট করা। সো শুরু এবং কন্ডিশন দিয়ে সে প্রথম কাজটা করবে। এরপর এই কাউন্টার আপডেট অনুযায়ী সে বাড়াবে বা কমাবে, যেটাই করুক না কেন, বাড়ানো বা কমানো, কমায় সে বারবার এই কন্ডিশনটা চেক করবে। কাউন্টারের মান বাড়াবে বা কমাবে, বা আপডেট করবে চেক করবে, আপডেট করবে চেক করবে। যখন আপডেট করার পর চেকিংটা মিথ্যা হয়ে যাবে, যেমন ধরো আয়ের মান 2 হলো, এর পরের বার আয়ের মান 1 বাড়লে 3 হবে। 3 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট করো। আয়ের মান আবার বাড়লো 4, 4 কি 5 এর থেকে ছোট বা সমান? উত্তর হচ্ছে হ্যাঁ, তাহলে 4কে প্রিন্ট করো। আয়ের মান আবার বাড়লো 5, 5 এর সাথে এটা চেক হলো, 5 কি 5 এর থেকে সমান বা ছোট? হ্যাঁ, 5 এর থেকে সমান, তাহলে এটা প্রিন্ট করো। আয়ের মান আবার বাড়লো 6, 6 কি 5 এর থেকে ছোট বা সমান? না, শর্তটা আর পূরণ হচ্ছে না, তখন আর এটা প্রিন্ট করবে না, সে পুরো ফর ব্লক থেকে বের হয়ে যাবে। সো কাউন্টার আপডেট মানে কত করে করে বাড়বে, প্রত্যেকবারে সেই কন্ডিশন শর্ত চেক করবে, শর্ত যদি পূরণ হয় ভেতরে কাজগুলো করবে, নাহলে বের হয়ে চলে আসবে। এই যে দেখো, ইনিশিয়ালাইজেশন হচ্ছে, শুরু করতেছি, শুরু করে দিলাম, শর্ত চেক হইল, শর্ত যদি পূরণ হয়, সত্য হয়, শর্ত যদি পূরণ হয়, তাহলে তুমি স্টেটমেন্ট মানে ফরের ভিতরে যা কিছু লিখছি সেগুলোকে এক্সিকিউট করো, এক্সিকিউট করার পর ফরের ভিতর যা লিখছি তা এক্সিকিউট করো। এক্সিকিউট করার পর তুমি কি করো, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করো, মানে আপডেট করো, বাড়াও বা কমায় তুমি আবার এই শর্ত চেক করো, যদি শর্ত পূরণ না হয় বা যদি সত্য হয়, তাহলে ভেতরে কাজটা করো, আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করো, আবার চেক করো। সো প্রতিবার শুরু করে দেওয়ার পর প্রতিবার কন্ডিশন চেক হবে, আয়ের মান বাড়বে বা কমবে। কন্ডিশন চেক হবে, সত্য হলে কাজ করবে, কাজ করে আয়ের মান বাড়বে বা কমাবে, আবার কন্ডিশন চেক করবে। লুপের ভিতর ঘুরতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শর্ত মানতেছে। শর্ত যখনই ব্রেক করবে তখনই লুপ করে ফলস দিয়ে সে বের হয়ে চলে আসবে। ফর এক্সাম্পল, এখানে তো এই যে এটা দিলামই, অলরেডি একটা এক্সাম্পল এখানে লিখে দিছি। আচ্ছা, এখানে আরেক ধরনের ফর লুপ আছে, যেটাকে আমি বলি হচ্ছে ফর লুপের ভিতরে ফর লুপ বা নেস্টেড ফর লুপ বলা হয়। ফর লুপ মানে কি, একটা কাজ বারবার করো না, আয়ের মান বাড়াবো চেক করবো। এখন ওইটার ভিতরেও যদি আবার আরো চেক করা লাগে, আরো কিছু ঘোরা লাগে, তখন ডাবল ফর লুপ ইউজ করি আমরা। ঠিক আছে, যে আমি এখানে তো একটা চেক করতাম, এখানে কি জাস্ট কন্ডিশন চেক করতাম, বারবার কন্ডিশন চেক করতাম, যখনই কন্ডিশন ব্রেক হইতো তখনই বের হয়ে চলে আসতাম। আর এখন এরকম হবে যে একটা কন্ডিশন চেক করছো, ভেতরে আবার আরেকটা, এই পুরো বক্সটা, পুরো ফর লুপটা আবার এখানে দিয়ে দিছি। মানে একবার যদি কন্ডিশন সত্য হয়, তাহলে এখানে আবার ওই ফর লুপের মতো ঘোরাঘুরি শুরু হয়ে বের হয়ে আবার এখানে আসবে, আবার এসে গিয়ে সত্য হলে ভেতরে ঢুকে আবার ঘুরবে, আবার ঘুরে এখানে আসবে, কন্ডিশন সত্য হলে সে আবার এখানে ভেতরে কতবার ঘুরবে, আবার এখানে আসবে, কন্ডিশন মিথ্যা হলে বের হয়ে চলে আসবে। মানে ফর লুপের ভিতরে ফর লুপ, চিন্তা করো, এটা তো বাইরের ফর লুপ। কন্ডিশন চেক হইলো, ভেতরে ইনিশিয়ালাইজেশন হইলো, ভেতরে যদি শর্ত সত্য হয় তাহলে ভেতরে একবার চেকিং হইলো, ভেতরে শর্ত পূরণ সত্য হয়েছে, ভেতরে আরেকটা তো ফর লুপ, আবার ভেতরে ঘুরলো, ভেতরে আবার কন্ডিশন সত্য হয়েছে, আবার ঘুরলো, এবার ভেতরে কন্ডিশনটা ফলস হয়ে গেছে,
তাই ভেতরে ফর লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে এই যে আমার বাইরের ফর লুপের কাজ হলো, এটা সত্য হলে আবার ভিতরে ঢুকলো, ভিতরে ফর লুপে একবার সত্য হয়েছে ভিতরে কাজ করলো, আবার সত্য হয়েছে আবার ভিতরে ঘুরলো, আবার ভিতরে কাজ হয়েছে আবার ঘুরলো, ধরো এবার ফলস হয়ে গেছে ভিতরে, তো ভেতর থেকে বের হয়ে গেল ভিতরে ফর লুপ, ভিতরে ফর লুপ থেকে বের হয়ে আবার বাইরের ফর লুপে আসলো। এখন বাইরের ফর লুপে শর্ত মিথ্যা হইতেছে, তাহলে সে বের হয়ে চলে আসবে। সো একটা ফর লুপ মানে জাস্ট চেকিং চেকিং চেকিং, সত্য হলে ঘুরো, সত্য হলে ঘুরো, সত্য হলে ঘুরো, ফলস হলে বের হয়ে যাও। আর এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে একবার চেকিং, সত্য হলে ভেতরে যাও, ভেতরে গিয়ে আবার ইনিশিয়ালাইজেশন করে ওখানে চেক করো আরেকটা ফর লুপ, যে ওখানে সত্য হয়েছে কিনা, তাহলে একবার ঘুরো ভেতরে, ওখানে সত্য হয়েছে কিনা আবার ঘুরো, ওখানে সত্য হয়েছে কিনা আবার ঘুরো, ওখানে মিথ্যা হয়ে গেছে তাহলে ভেতরে ফর লুপ থেকে বের হয়ে চলে আসো বাইরের ফর লুপে। বাইরের ফর লুপের বাইরের চেকিং, বাইরের চেকিংটা সত্য কিনা, সত্য হলে ভেতরে যাও, ভেতরে গিয়ে আবার নতুন ইনিশিয়ালাইজেশন, ভেতরের ফর লুপের চেকিং, ভেতরের ফর লুপ সত্য কিনা, হ্যাঁ কাজ করো, ভেতরের ফর লুপ সত্য কিনা, হ্যাঁ কাজ করো, ভেতরের ফর লুপ মিথ্যা হয়ে গেছে, ভেতরের ফর লুপ থেকে বের হয়ে বাইরের ফর লুপে চলে আসো, চলে এসে বাইরের ফর লুপের শর্ত চেক করো, যদি ভায়োলেট করে পুরাটা থেকে বের হয়ে চলে আসো। খুব ইন্টারেস্টিং। এই যেখানে তাহলে একবার ফরের ইনিশিয়ালাইজেশন হলো, কন্ডিশন চেক হলো, সত্য হলে এই কাজ করবে, সত্য হলে ফরের এই ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখানে আবার কি ইনিশিয়ালাইজেশন, এখানে আরেকটা শর্ত, ওই শর্ত পূরণ হলে ভেতরে কাজ করবে, ভেতরে মানটা বাড়বে, আবার শর্ত চেক হবে, ভেতরে কাজটা করবে সত্য হলে, আবার বাড়বে, আবার ভেতরে চেকিং হবে, যদি মিথ্যা হয় তাহলে ভেতর থেকে বের হয়ে বাইরে আসবে এবং বাইরের ফর লুপের কাউন্টার আপডেট হবে, তারপর বাইরের ফর লুপের কন্ডিশন চেক হবে, এইভাবে করতে করতে থাকবে। ঠিক আছে, যে একবার ভেতরে ফর লুপে চলে গেলে এখানেও চাইলে কয়েকবার ঘুরতে পারে, তারপরে আবার বাইরে আসবে, বাইরে দিয়ে কন্ডিশন চেক হয়ে সত্য হলে সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে আবার কন্ডিশন চেক চেক করে ভেতরটা ফলস হয়ে গেলে আবার বাইরে চলে আসবে, এইভাবে। সো কন্ডিশন 1 চেক করলাম, সত্য হলে ভেতরে কন্ডিশন চেক করো, এবং ওই ভেতরে কন্ডিশন সত্য হলে ভেতরের লুপ ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো, ভেতরটা যখন ফলস হয়ে গেল তাহলে বাইরের ফর লুপে চলে আসো, বাইরের ফলস লুপে চলে এসে আবার কাজ করো। সো একটা ফর লুপের ফ্লো চার্টের ভিতরে একটা ফর লুপের ফ্লো চার্ট আমি ছোট্ট করে ঢুকাই দিছি, এই, আর তেমন কোনো সমস্যা নেই। বাইরের ফর লুপের কন্ডিশন চেক হলো, ভেতরে ফর লুপে ঢুকলাম, এটা ভেতরে ফর লুপ, এটা ভেতরে ফর লুপ, ঠিক আছে। তো বাইরের ফর লুপে সত্য হলে ভেতরে ফর লুপে আসো, কন্ডিশন চেক করো, সত্য হলে ভেতরে ফর লুপে ঘুরতে থাকো, যখনই মিথ্যা হবে তখন ভেতরে ফর লুপ থেকে বের হয়ে চলে আসো, বের হয়ে চলে এসে আবার এখানে বাইরের ফর লুপে চেক করো, যদি সত্য হয় তাহলে আবার ভেতরে আসো, ভেতরে এসে আবার ভেতরে ফর লুপে ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো, ভেতরে ফর লুপ ফলস হয়ে গেলে বের হয়ে চলে আসো, বাইরের ফর লুপ চেক করো, বাইরের ফর লুপও ধরো এখন ফলস, তাহলে বের হয়ে শেষ করে দাও। এটার এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। ওয়াইল লুপ, ওয়াইল লুপে কিভাবে কাজ করে? ওয়াইল লুপটা একই রকম ফর লুপের মতোই, এখানেও 3টা জিনিস থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট, কিন্তু এটা দেখতে অন্যরকম আর কি। এই ওখানে ফর দিয়ে লিখতে হয়, এখানে ওয়াইল কথাটা দিয়ে লিখতে হয় কোডটা, বাট কাজ একই। এখানে ইনিশিয়ালাইজেশনটা শুরু করতে হয় আগে, তারপর ওয়াইলের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শর্ত লিখতে হয়, শর্ত যদি সত্য হয় তাহলে ভেতরে কাজ করবে, ভেতরে কাজ শেষ হয়ে গেলে লাস্ট লাইনে এসে কাউন্টারকে বাড়াবে বা কমাবে, কাউন্টার বাড়ায় কমায় সে আবার এই কন্ডিশন চেক করবে, এভাবে লুপে ঘুরতে থাকবে যতক্ষণ কন্ডিশন সত্য, লুপের বডির কাজ করবে, তারপর যখনই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে ওয়াইল লুপ থেকে বের হয়ে চলে আসবে। সেম দেখো, এই যে কন্ডিশন সত্য কিনা দেখো, ট্রু হলে কাজ করো, কাজ করো। আচ্ছা, এটা আগেরটা হয়ে গেছে, এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা ওয়াইল লুপেরই হয়নি,
এটা ওয়াইল লুপের, এটা হয়নি, আমি ওয়াইল লুপের ছবিটা নিয়ে আসি। এই যে, আচ্ছা অনেকটা একই রকম আর কি, ফর লুপের মতোই। হ্যাঁ, ফর লুপের মতোই, যদিও একই ছবি এখানে দিছে বারবার। যে একটা কন্ডিশন সত্য হয় কিনা দেখো, কন্ডিশন যদি সত্য হয় কিছু কাজ করো, কাজ করার পর ইনক্রিমেন্ট করে আবার এখানে কাজ করো আর কি। এখানে যেটা হবে, এখানে ইনক্রিমেন্টটা দেয় নেই, এখানে আমি ইনক্রিমেন্টটা দিয়ে দিই, কাউন্টার আপডেট। কাউন্টার আপডেট হইলো, ওই স্টেটমেন্টের ভিতরেই তো এখন কাউন্টার আপডেট দেওয়া আছে, এই যে এখানে স্টেটমেন্টের ভিতরেই যে কাউন্টার আপডেট দেওয়া আছে। সো কাউন্টার আপডেট হবে, কাউন্টার আপডেট যদি হওয়ার পরে সে আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, মিথ্যা হলে বের হয়ে চলে আসবে। আর আরেকটা লাস্ট লাস্ট বলতে আরেকটা ইম্পর্টেন্ট লুপিং কন্ট্রোল স্টেটমেন্ট আছে, যেটাকে বলা হয় ডু ওয়াইল লুপ। আগেটা দেখলে ওয়াইল, এরও আগে দেখলে ফর, এখন এটাকে বলা হয় ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল লুপে কি হয়? ডু মানে কি, করো না, ডু মানে কি, করো না, আর ওয়াইল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। সো ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপও সেম কাজই করে, ফর লুপের মতোই, কিন্তু পার্থক্যটা হচ্ছে ডু ওয়াইল লুপটা একবার কাজ করে নেয়। ফর লুপ আর ওয়াইল লুপে যেটা হবে, শর্ত যদি পূরণ না হয়, ওই যে কন্ডিশন, শর্ত যদি পূরণ না হয় সে কোনো কাজই করবে না, ডিরেক্টলি বের হয়ে চলে আসবে। বাট ডু ওয়াইল লুপে যেটা হয়, সে আগে ডু ভেতরে একটা কাজ করে নেয়, মানে যে কাজটা বারবার করা লাগবে সে কাজটা সে একবার করে নেয়, তারপর কাউন্টার আপডেট করে সে শর্তটা চেক করার চেষ্টা করে, শর্ত পূরণ হলে তারপর বারবার গিয়ে ওই কাজগুলো আবার 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 করে, যতক্ষণ শর্ত পূরণ হবে ততক্ষণ কাজটা আবার করবে। তো ওয়াইল লুপে শর্ত পূরণ না হলে সে কাজ করবেই না, যে কাজটা ভেতরে লেখা আছে। আর ডু ওয়াইল লুপে সে শুরুতে একবার কাজ করে নিবে, ডু ডু মানে করো, সে আগে একবার ওই যেটা বারবার লুপে করার কথা সেটা আগে একবার করে নিবে, যেটা আগে করার কথা, লুপে বারবার করার কথা সেটা একবার সে করে নিবে, তারপর সে কন্ডিশন চেক করবে। এই যেখানে দেখো ডু ওয়াইল লুপে হয়তো এখানে দেয়া আছে ডু, দেখো। সো ডু দিয়ে আগে কি করলাম, স্টেটমেন্টটা আগে একবার করে নিলাম, তারপর কন্ডিশন চেক করলাম। আর ওয়াইল লুপে কি ছিল, আগে কন্ডিশন ছিল তারপর কাজ করতাম স্টেটমেন্ট। ওয়াইল লুপে আগে কন্ডিশন তারপরে কাজ, ফর লুপেও আগে কন্ডিশন তারপরে স্টেটমেন্ট। কিন্তু ডু ওয়াইল লুপে কি দেখো তো, ডু ওয়াইল লুপে হচ্ছে আগে স্টেটমেন্ট, মানে আগে কাজ করো একবার, তারপর কন্ডিশন চেক করো, যদি সত্য হয় তাহলে বারবার 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 কাজ করতে থাকো। আর এই স্টেটমেন্টের মধ্যেই এই যেখানে কাউন্টার আপডেট লেখা আছে, দেখো এই যে ডু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই কাউন্টার আপডেট কথাটা লেখা আছে, এই যেখানে কাউন্টার আপডেটের কথাটা লেখা আছে, এখানে কাউন্টার আপডেট মানে যে বাড়াবা না কমাবা ওইটা দিয়ে বলা আছে। সো ডু ওয়াইল লুপে এবং ওয়াইল লুপের মধ্যে পার্থক্য কিন্তু প্রায়ই আসে পরীক্ষা। সো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, আরেক ধরনের কন্ট্রোল বা লুপ কন্ট্রোলের স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় গো টু। গো টু মানে কি, যাও কোথাও। সো ফর লুপে আমরা কি করি, ফর লুপে আমরা একই কাজ বারবার করি না। সো আমরা যেটা করতে পারি, গো টু দিয়েও একই কাজ বারবার করতে পারি। গো টু মানে ফেরত যাওয়া, বুঝতে পারছো? ধরো আমি কি করলাম, ফর এক্সাম্পল এখানে আমি একটা 10 নিলাম, একটা সংখ্যা 10, আই এর ভিতর 10 রাখলাম এবং স্টার্ট দিয়ে একটা সেমি মানে কোলন দিলাম। কোলন মানে এটার ঠিকানা,
এখানে একটা মার্কিং, মানে একটা ট্যাগ লাগাই দিলা, যে জায়গাটার নাম হচ্ছে স্টার্ট। তারপর কি করলো, প্রিন্ট, দেখো আয়ের মান প্রিন্ট করলা 10, আয়ের সাথে 10 যোগ করলা, এখানে আয়ের মান প্রিন্ট করছো, কত প্রিন্ট হবে, এখানে আয়ের মান প্রিন্ট হবে 10। এর পরের লাইনে আয়ের মান 10 বাড়াই দিছো আরো, তাহলে এখানে কি হবে, 20 হয়ে যাবে না আয়ের মান। এখানে একটা চেক করছো, দেখো ইফ আই এর মান 100 বা তার থেকে ছোট হয়, তাহলে কি করো, গো টু স্টার্টের মধ্যে চলে যাও। তাহলে এখানে তো আয়ের মান 20, তাহলে অবশ্যই শর্ত পূরণ হয়েছে। শর্ত পূরণ হলো গো টু স্টার্ট। ও বলতেছে, এই লাইনে এসে বলতেছে স্টার্টে ফেরত যাও, তাহলে ও কি করবে, এখান থেকে গিয়ে সে আবার এই স্টার্ট এই ঘরে চলে যাবে, এই জায়গাটায় চলে যাবে, এই জায়গাটায় চলে গিয়ে আবার সেই লাইনগুলো এক্সিকিউট করবে। তাহলে আবার আয়ের মান এখানে এখন প্রিন্ট হবে হচ্ছে তোমার 20, আয়ের মান এখন বেড়ে হয়ে যাবে 30, 30 হচ্ছে 100 থেকে ছোট, তাহলে আবার সে জাম্প করে স্টার্টে চলে যাবে, স্টার্টে চলে গিয়ে প্রিন্ট হবে এবার 30, এবং পরের লাইনে 30 থেকে বেড়ে আয়ের মান হয়ে যাবে 40, চেক হবে, চেক হয়ে সে আবার জাম্প করে চলে যাবে এখানে। তাহলে এভাবে কতক্ষণ পর্যন্ত জাম্প করতে থাকবে, যতক্ষণ এই শর্ত মানতেছে। 100 থেকে বড় হয়ে গেলেই, মানে এখানে কন্টিনিউয়াস প্রিন্ট হতে থাকবে, যখন 110 হয়ে যাবে, এখানে মানটা এসে 110 হয়ে যাবে, আয়ের মান 110 হয়ে যাবে, 100 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরের লাইনে এখানে 110 হয়ে যাবে, তখন সে চেকিংটা ফলস হয়ে যাবে, তখন আর এটা কাজ করবে না, কারণ চেকিং ফলস, ইফের ভেতরে ফলস হলে তো আমরা ইফ থেকে বের হয়ে চলে যাই, বের হয়ে চলে গিয়ে সেখানে রিটার্ন শূন্য করে দেবে। তো গো টু মানে তুমি একটা লেভেল কি করলা, একটা লেভেল ডিক্লেয়ার করে দিলা, মানে একটা জায়গায় চিহ্নিত করে দিলা, চিহ্ন রেখে দিলা একটা, একটা জায়গাকে চিহ্নিত করে দিলা একটা লেভেল দিয়ে। তাহলে গো টু লেভেল মানে হচ্ছে ওই জায়গায় ফেরত যাও, ওই চিহ্নিত জায়গায় ফেরত যাও, গো টু মানে ফেরত যাওয়া। আর আরেকটা স্টেটমেন্ট আমরা দেখবো কন্টিনিউ। আমরা ব্রেক দেখছিলাম, মনে আছে, ব্রেক নামে একটা কিওয়ার্ড ছিল দেখছিলাম। ব্রেক মানে কি, ভেঙে চলে আসে, ব্রেক মানে ভেঙে চলে আসে, কোথাও যদি ব্রেক পায় সে ওই পুরো ব্লক থেকে বের হয়ে চলে আসবে। আর কন্টিনিউ মানে আরেকটা ওয়ার্ড আছে, কন্টিনিউ, এটা মানে হচ্ছে চালিয়ে যাও। কন্টিনিউ মানে কি, কন্টিনিউ করো, চালিয়ে যাও। এটার আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে ভালো করে বুঝবো। দেখো এখানে একটা ফর লুপ চলতেছে, ইনিশিয়ালাইজেশন ছিল 10 থেকে, মানে এর মান 10 থেকে শুরু হবে, চেকিং হচ্ছে 50-এর সমান বা ছোট পর্যন্ত, 10 থেকে শুরু হবে, শর্ত কি 50-এর সমান বা ছোট পর্যন্ত করতে হবে, এবং এখানে কি লেখা, এ প্লাস প্লাস, এর মান বাড়াও। তাহলে শুরু হচ্ছে 10 থেকে, কত করে করে বাড়াবো, এক এক করে করে বাড়াবো। কতক্ষণ পর্যন্ত এটা চলবে লুপটা, 50-এর আগ পর্যন্ত। তাহলে কয়বার চলা উচিত, 10 থেকে 50 পর্যন্ত 40 বার চলা উচিত না লুপটা, মানে ফর লুপের ভেতরে যা কিছু আছে এটা 40 বার হওয়া উচিত। কিন্তু দেখো আমি ফর লুপের ভিতরে কি কাজ করছি, খুব ইন্টারেস্টিং। ফর লুপের ভিতরে আমি লিখছি ইফ এ ইকুয়াল 15, আর এটা হচ্ছে অথবা সাইন, মনে আছে, এটা যে অথবা সাইন, এটা যে অথবা সাইন, ডাবল দুইটা লম্বা দাগ, লজিক্যাল অপারেটর, অথবা এ ইকুয়াল 25, মানে এখানে একটা চেকিং হয়েছে, একটা চেক করা হয়েছে, ইফের ভেতরে একটা চেক হয়েছে, শর্ত কন্ডিশন, কি কন্ডিশন, এর মান কি 15-এর সমান কিনা, অথবা এর মান কি 25-এর সমান কিনা। এখানে একটা চেক হয়েছে, এই চেকের অর্থটা কি, এর মান 15 কিনা, ডাবল ডাবল, ডাবল ইকুয়াল মানে কি, সমান, চেক করা, ডাবল ইকুয়াল মানে সমান কিনা চেক করা, এর মান 15 কিনা, এর মান 25 কিনা। যদি এর মান 15 অথবা 25-এর যে কোনো একটা হয় বা দুইটাই হয়, তখন কি করতে হবে, দেখো কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাও, তার মানে সে এখানে আর কোনো কাজ দেখবে না, এই লাইনটা এক্সিকিউট করবে না। কন্টিনিউ মানে এই লাইনটা এক্সিকিউট না করে সে পরের ধাপে চলে যাবে, মানে পরের সাইকেলে চলে যাবে।
এইখানে যেটা হবে দেখো, ফর লুপের ভিতরে কি ইফ চেকিং আছে না, বাট ইফের বাইরে কি আছে? ইফের বাইরে একটা প্রিন্টএফ কথা আছে, জাস্ট ইফের বাইরে একটা জাস্ট প্রিন্টএফ কথা আছে। মেইনলি ফর লুপের ভিতর এটা আছে। ইফ চেকিংটা যদি বাদ দেই, ফর লুপের ভিতর শুধু এটা আছে, প্রিন্টএফ, এর মানটা প্রিন্ট করা। প্রিন্টএফ হচ্ছে এর মানটা প্রিন্ট করা। তাহলে শুরু হচ্ছে 10 থেকে, চলবে 50 পর্যন্ত, প্রতিবারে 1 করে করে বাড়বে। তাহলে এর মান কয়বার প্রিন্ট হওয়া উচিত ছিল এখানে? প্রথমে প্রিন্ট হওয়া উচিত ছিল ভাইয়া এর মান 10, পরে প্রিন্ট হবে 11, পরে প্রিন্ট হবে 12, পরে প্রিন্ট হবে 13, পরে প্রিন্ট হবে 14, 15 প্রিন্ট হওয়ার কথা। কিন্তু দেখো এখানে আমি একটা শর্ত বলে দিছি, যদি 15 হয় তাহলে কন্টিনিউ করো, এর মান 15, শর্ত সত্য হয়েছে, তাহলে কন্টিনিউ মানে এই কাজটা করো না, নিচে যত কিছু আছে এগুলো করো না, কন্টিনিউ মানে পরবর্তী ধাপটা কন্টিনিউ করো, এখানে আর কিছু করা লাগবে না, চলে যাও। ব্রেক মানে পুরো ফর লুপটাই ভেঙে ফেলো, মানে এখানে আর কিছুই হবে না। কন্টিনিউ জায়গায় যদি আমি এখানে ব্রেক দিতাম, কন্টিনিউ জায়গায় যদি আমি এখানে ব্রেক কথাটা দিতাম, তাহলে যেটা হয়তো আর কিছুই প্রিন্ট হইতো না, ডিরেক্টলি ফর লুপ থেকে বের হয়ে চলে আসতো। কিন্তু আমি যদি ব্রেক দেই নাই, এখানে হচ্ছে জাস্ট কন্টিনিউ কথাটা লেখা, তার মানে পরের ধাপটা করো, মানে পরের সাইকেল চলে যাও। তাহলে এখানে 15 প্রিন্ট হবে না, এখানে প্রিন্ট হবে কত? পরের ধাপ 16, 17 প্রিন্ট হবে, 18 প্রিন্ট হবে, 19, এভাবে করে করে 24 পর্যন্ত প্রিন্ট হবে। এরপরে 25 কি প্রিন্ট হবে না? কারণ এই দেখো এখানে লেখা আছে এর মান যখন 25 হবে তখন কন্টিনিউ করো, মানে এই কাজটা করো না, পরের সাইকেলে চলে যাও। তাহলে 25 আর প্রিন্ট হবে না, প্রিন্ট হবে কত? 26, 27, ঠিক আছে। সো কন্টিনিউ মানে কি এই সাইকেলটা করো না, পরের সাইকেলে চলে যাও। আর ব্রেক মানে কি একদম ভেঙে চুরে চলে আসো। ডু ওয়াইল লুপ, ফর লুপ, ইফ, এলস, সুইচ, যেখানেই তুমি ব্রেক কথাটা পাবা সে সম্পূর্ণ জিনিসটা ভেঙে চলে আসবে। আর যেখানে কন্টিনিউ কথাটা পাবা সেখানে সে কি করবে? শুধু একটা সাইকেল বাদ দিবে, একটা সাইকেল বাদ দিয়ে, মানে নিচে যে কাজগুলো লেখা আছে ওগুলো বাদ দিয়ে পরের সাইকেলে চলে যাবে। যেমন এখানে 15 আর 25-এর জন্য কন্টিনিউ লেখা আছে, তেমন যখন 15 হবে এর ভ্যালু, তখন সে নিচে কি লেখা আছে সেটা না করে 1 বাড়ায় দিবে, পরের চেকে চলে যাবে। 25 হলে নিচে কি আছে সেগুলো না করে জাস্ট 26-এ চলে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওই ব্রেকের একটা এক্সাম্পল দেয়া আছে, ফ্লো চার্টটা বোঝার দরকার নেই, জাস্ট এটা দেখলেও হবে। দেখো এখানে কি হয়েছে, আয়ের মান শুরু হচ্ছে, ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 থেকে, কতক্ষণ পর্যন্ত চলবে? 10-এর সমান ভাগ পর্যন্ত। আর চেকিংটা কি? আয়ের মান বাড়তেছে কিভাবে? 1 করে করে, আই প্লাস প্লাস। এবং ভেতরে কি আছে দেখো, ভেতরে শুধু একটা লেখা আছে, সেটা হচ্ছে পরের ভেতর লেখা আছে প্রিন্টএফ, কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে ফর লুপের ভেতর যেহেতু প্রিন্টএফ কথাটা লেখা আছে, ইফটা বাদ দাও, ইফের কথাটা বাদ দাও, ইফ জিনিসটা বাদ দাও, ইফের ব্লকটা বাদ দেই আপাতত। ইফের ব্লকটা বাদ দিলে ফর লুপের ভেতর শুধু প্রিন্টএফ কথাটা আছে, শুরু হইতেছে 1 থেকে 10 পর্যন্ত, প্রতিবার 1 করে করে বাড়বে। তাহলে কয়বার প্রিন্ট হওয়ার কথা? এই প্রিন্ট লাইনটা কয়বার এক্সিকিউট হওয়ার কথা? 10 বার। কিন্তু দেখো এখানে আমি একটা চেক করতেছি যে আয়ের মানটা কি 6-এর সমান কিনা। যদি 6-এর সমান হয় তাহলে ব্রেক। ব্রেক মানে কি? ভেঙে চুরে চলে আসা। তাহলে প্রথমে আয়ের মান 1, সে এই কম্পিউটার প্রোগ্রামিং কথাটা লিখবে, পরে 1 বাড়বে 2, 10-এর থেকে ছোট, আবার প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 হইলো প্রিন্ট হবে। যখন আয়ের মান বেড়ে 6 হইলো তখন সে কি করে দেখবে? দেখতেছে সে ব্রেক পাইছে, মানে এই শর্তটা সত্য হইলে সে ব্রেক কথাটা এক্সিকিউট করতে পারবে। আর ব্রেক কথাটা এক্সিকিউট করা মানে ভেঙে চুরে চলে আসা,
সে আর এই ফরের ভেতরেই থাকবে না, সে ফর থেকে বের হয়ে চলে আসবে, সে আর প্রিন্টই করবে না। কিন্তু যদি এখানে ব্রেকের জায়গায় কন্টিনিউ থাকতো তখন কি হইতো, তখন সে ওই আয়ের মানটা 6 জন্য যেহেতু কন্টিনিউ, তাহলে 7 করে দিত। ঠিক আছে, তার মানে তখন কম্পিউটার প্রোগ্রামিং কথাটা 9 বার প্রিন্ট হইতো। আর এখন প্রিন্ট হচ্ছে কয়বার? এখন প্রিন্ট হচ্ছে 6 বার। 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট হয়ে ব্রেক করে চলে আসবে। সো ব্রেক মানে ভেঙে চলে আসা, কন্টিনিউ মানে জাস্ট একটা বাড়ায় দাও, মানে পরে চলে যাও, নিচে কাজ না করে পরে চলে যাও। ফাইনালি এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, ফর লুপের একটা প্রোগ্রাম। এটাকে কিভাবে ওয়াইল লুপ দিয়ে করা যায়, এই জিনিসটাকে কিভাবে ডু ওয়াইল লুপ দিয়ে করা যায়, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসবে, যে একটা প্রোগ্রামের কাজ কিভাবে ফর লুপ থেকে ওয়াইল লুপে কনভার্ট করে ফেলো। আমরা বলছি না ফর, ওয়াইল, ডু ওয়াইল সবার কাজে একই, কিন্তু দেখতে এক রকম। ফর লুপের ভেতরে ইনিশিয়ালাইজেশন থেকে শুরু করে কন্ডিশন এবং ইনক্রিমেন্ট এক জায়গায় দেওয়া থাকে। ওয়াইল লুপে কি করা থাকে, ওয়াইল কথাটার আগেই ইনিশিয়ালাইজেশন থাকে, ওয়াইল কথাটার ভেতরে কন্ডিশনটা থাকে, আর লাস্টের লাইনে ওয়াইলের সেকেন্ড ব্র্যাকেট যেখানে ক্লোজ হবে তার আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। ঠিক আছে, আর ডু ওয়াইল লুপে কি থাকে, ডু ওয়াইল লুপের ভেতরে আমাদের কি কাজ করতে হবে আর বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসগুলো হচ্ছে ডু এর ভেতরে থাকে, বা তুমি জাস্ট ইনক্রিমেন্টটা দেখাও তাইলেই হবে। ইনক্রিমেন্টটা হচ্ছে ডু এর ভেতরে থাকে, শর্তটা ওয়াইলের ভেতরেই দেয়া থাকে, আর ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে ডু এর আগে কোথাও থাকে। একই কাজ, এই তিনটা প্রোগ্রাম একই কাজ করবে। দেখো এখানেও আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, এখানেও আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, এখানেও আয়ের মান 1 থেকে শুরু হয়েছে। এখানেও শর্ত হচ্ছে আয়ের মান n এর সমান বা ছোট থাকবে, এখানেও শর্ত হচ্ছে আয়ের মান n এর সমান বা ছোট থাকবে, এখানেও শর্ত হচ্ছে আয়ের মান n এর সমান বা ছোট থাকবে। এখানে ইনক্রিমেন্ট হচ্ছে i++, আয়ের মান 1 করে করে বাড়বে। এখানেও ইনক্রিমেন্ট হচ্ছে i++, 1 করে করে বাড়বে। এখানে ইনক্রিমেন্ট হচ্ছে আয়ের মান i++, 1 করে করে বাড়বে। এখানে ফর লুপের ভেতরে যে কথাটা বলা আছে, প্রিন্টএফ আয়ের মান প্রিন্ট করো। এখানেও দেখো ওয়াইল লুপের ভেতরে এই যে প্রিন্টএফ কথাটা লেখা আছে, আয়ের মান প্রিন্ট করো। ইভেন এখানেও দেখো ডু এর ভেতরে সে কথাটা বলা আছে, আয়ের মান প্রিন্ট করো। দেখা গেছে? সো একই রকম, জাস্ট গঠন আলাদা। তোমাকে হয়তো এটা বলে দিবে, তুমি ফরের স্ট্রাকচার বলে দিবে, তুমি এটাকে ওয়াইল লুপে কনভার্ট করে ফেলবা। ইনিশিয়ালাইজেশন ওয়াইল কথার আগে দিবা, শর্তটা ওয়াইলের ভেতর দিবা, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ওয়াইলের ভেতরে লিখবা, পরের ভেতরে যে কাজ আছে সেটা ওয়াইলের ভিতর লিখবা। ডু ওয়াইলের ভিতর ডু এর আগেই ইনিশিয়ালাইজেশন করে ফেলবা, ডু এর ভেতরে হচ্ছে কি কাজ করা লাগবে ফর লুপের ভিতর যেটা ছিল সেটা, আর হচ্ছে ইনক্রিমেন্টটা সেটা, আর ওয়াইলের ভিতর তো শর্ত তুমি দিবা শর্ত। সো ফর, ওয়াইল, ডু ওয়াইল, এটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো একটা দেয়া থাকলে বাকি দুইটা তোমাকে হয়তো কোড করে লিখতে হতে পারে। আমরা নেক্সট ক্লাসে হ্যান্ডস অন গুলো দেখার চেষ্টা করব। মোটামুটি আমি প্রায় 2-3টা ক্লাসের পর আজকে পড়ায় ফেলছি। ঠিক আছে, এবং আমরা হ্যান্ডস অনেও আজকের ক্লাস সহ একটু বড় ক্লাস নিয়ে হ্যান্ডস অনেও আগের ক্লাস এবং আজকের ক্লাসের প্র্যাকটিসগুলো দেখাই দিব। কোনোটা না বুঝলে আমাকে জানাও, ইনবক্স করো, গ্রুপে পোস্ট দিও, বা আমাদের গ্রুপে মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করো, ভাইয়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ডকে সবগুলো জিনিস আপডেট করা আছে, আজকের ক্লাসটা আমি আপডেট করে দিব, আগের ক্লাসগুলো সবগুলো আপডেট করে দিছি। ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।